হ্যাঁ, এখানেও আসছে। একটা মিনিট, আমি এটা একটু লিখে ফেলি টাইটেলটা। হ্যাঁ ভাই, লাইভ শুরু হয়েছে, আপনি কন্টিনিউ করেন। ওকে, ওকে, তাহলে আমি স্টার্ট করি ভাই। একটা মিনিট, ওকে আমি ভাই, আমি আমার একটু গ্রামে আসছি তো, আমি হয়তো আচ্ছা, 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 সমস্যা নাই। আমি হ্যান্ডেল করতে পারবো ভাই, কোনো সমস্যা নাই। থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমাকে সবাই জানাও তো যে আমার ভয়েস একদম ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। সবাই একটু ফার্স্টে জানাও ভাইয়াকে। তা তারপর আমরা আস্তে আস্তে স্টার্ট করি। সবাই একটু জানাও, আমরা তারপর আস্তে আস্তে শুরু করি। আচ্ছা, ওকে, তো চলো আমরা স্টার্ট করি। তো গত ক্লাসে আমরা এই যে টাইট্রেশন, তারপর হচ্ছে প্রশমন, হ্যাঁ, এই টাইপের বিভিন্ন ম্যাথগুলো সলভ করার ট্রাই করছি। তো আজকে আমরা পরিমাণগত রসায়নের লেকচার নাম্বার 3 করব, ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমরা কী কী টপিক রাখছি? আজকে আমরা রাখছি সম্পূর্ণটা জারণ বিজারণের উপর। তো আশা করি সবাই ক্লাসটি মনোযোগ দিয়ে করবা এবং সবাই অযথা কমেন্ট থেকে বিরত থাকবা, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আস্তে আস্তে স্টার্ট করি, ঠিক আছে? ওকে, ওকে, তো প্রথমে আসি, আমরা যে টপিকটা পড়বো সেই টপিকের নাম জারণ সংখ্যা নির্ণয়। আচ্ছা, তো জারণ সংখ্যা নির্ণয়ের জন্য তুমি কিছু সূত্র মাথায় রাখবা বা কিছু তথ্য মাথায় রাখবা। যেমন গ্রুপ একের মৌলসমূহের জারণ মান হয় +1। যেমন সোডিয়াম যেটা আছে, সোডিয়াম হবে +1, পটাশিয়ামের ক্ষেত্রে তার জারণ মান হবে +1। ঠিক একইভাবে গ্রুপ 2 এর মৌলসমূহের জারণ মান হবে +2। যেমন ম্যাগনেসিয়ামের হবে +2, ক্যালসিয়ামের হবে +2। তারপর গ্রুপ 17 যেগুলো আছে, এর মৌলসমূহের যার মান হবে -1। যেমন ফ্লোরিনের হবে -1, ক্লোরিনের হবে -1। তারপর অক্সিজেনের যার মান -2 হয় সবসময়, বাট কিছু কিছু ক্ষেত্রে -1 হয়, আবার -1/2 হয়। কখন হয় আমরা একটু পরে দেখতেছি। আচ্ছা, তারপর যৌগমূলক যেগুলো আছে, SO4 2-, আচ্ছা স্লো পড়াবো, ঠিক আছে? তো SO4 2-, CN-, NH4+, NO3-, এইগুলোর জারণ মান যথাক্রমে দেখো। এখানে SO4 2- দেখো তো তার চার্জ কত, -2, তার মানে তার জারণ মান হবে -2। এখানে দেখো তার জারণ মান -1, তার মানে তার চার্জ হবে -1। এখানে তার চার্জ হচ্ছে +1, তার মানে তার চার্জ হবে +1। এখানে তার চার্জ -1, তার মানে এখানে তার চার্জ হবে -1। আর মাথায় রাখবা যে একটি যৌগের মোট জারণ মান 0 হয়, ঠিক আছে? একটি যৌগের মোট জারণ মান 0 হয়, ঠিক আছে? ওকে, ওকে, আচ্ছা, তো দেখো এখন আমরা কিছু জারণ মান নির্ণয় করার ট্রাই করব। ওকে, আচ্ছা, এখন দেখো ভাইয়া, তো তোমাকে বললো যে পটাশিয়াম ডাইক্রোমেট, এটার তুমি জারণ মান বাই করবা এবং এখানে তুমি ক্রোমিয়ামের জারণ মান বাই করবা। সো তুমি মাথায় রাখবা যে যার জারণ মান বাই করতে হবে তাকে আমরা কি ধরবো, তাকে আমরা এক্স ধরবো। মানে এখানে আমাকে ক্রোমিয়ামের জারণ মান বাই করতে হবে, তার মানে ক্রোমিয়ামের জারণ মানটাকে আমরা এক্স ধরলাম। ওকে, তো এখন দেখো ভাই এখানে কি করবো আমরা, দেখো পটাশিয়াম, তো পটাশিয়ামের ক্ষেত্রে কী ভাইয়া বলতো, তার জারণ মান কত হয়, +1 হয়। সো পটাশিয়াম এখানে কয়টা আছে, 2টা আছে, তার মানে তার চার্জ হবে +2 হবে। ওকে, আর এখানে দেখো ক্রোমিয়ামের জারণ মান আমরা কি ধরছি, এক্স ধরছি, তার মানে এখানে ক্রোমিয়াম কয়টা আছে, 2টা আছে, তার মানে ক্রোমিয়ামের জারণ মান হবে 2x, +2x। ওকে, প্লাস দেখো অক্সিজেনের ক্ষেত্রে তার জারণ মান কত, -2, বাট অক্সিজেন কয়টা আছে ভাইয়া বলতো, 7টা আছে, তার মানে দেখো 7 × -2 মানে কত হবে ভাইয়া, তো -14 হবে, তাই না? -14 হবে। আর আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম যে একটা যৌগের মোট জারণ মান কত হয়, মোট জারণ মান হয় তোমার 0 হয়। আচ্ছা, আমরা প্রথমে ম্যানুয়ালি করি, তারপর আমরা শর্টকাটের মাধ্যমে বের করার ট্রাই করবো, ঠিক আছে? ওকে, তো দেখো আমরা যদি হিসাব করি তাহলে দেখো কত আসে, এটা আসে তোমার 2x
2x তারপর হচ্ছে তোমার -12 আসে সমান সমান 0। তার মানে দেখো তো ভাইয়া x সমান সমান কত আসে, x এর মান হচ্ছে তোমার +6 আসে, মানে আমরা একবার হিসাব করলে আর কি। তার মানে ক্রোমিয়ামের ক্ষেত্রে তার জারণ মান কত হবে, +6 হবে, ঠিক আছে ওকে। আচ্ছা, এখন চলো আমরা এইটা একটু ম্যানুয়ালি করি, তারপর আমরা ট্রিক্সের মাধ্যমে বাইর করার ট্রাই করবো। তো দেখো এখানে আমাকে কি করতে হবে, ম্যাঙ্গানিজের জারণ মান বাইর করতে হবে। সো তুমি আমাকে বলতো ভাইয়া যে যার জারণ মান বাইর করতে বলছে তার জারণ মানকে আমরা x ধরবো। সো আমি এখানে x ধরলাম। সো পটাশিয়াম তার জারণ মান কত, তার জারণ মান হচ্ছে তোমার +1। সো এখানে দিলাম আমি +1 দিলাম। আর ম্যাঙ্গানিজের ক্ষেত্রে তার জারণ মান আমরা x ধরছি, সো আমরা এখানে দিলাম x দিলাম ওকে। প্লাস দেখো অক্সিজেন কত ভাইয়া বলতো, অক্সিজেন হচ্ছে তোমার -2, বাট এখানে অক্সিজেন কয়টা আছে ভাইয়া বলতো, 4টা আছে। তার মানে এখানে দেবো আমরা -2 × 4 দিব। আর আমি কি বলছিলাম যে একটা যৌগের মোট জারণ মান কত হয়, 0 হয়। তার মানে দেখো তো এখানে কি আসে, এখানে আসে তোমার 1 + x তারপর হচ্ছে তোমার -8 আসে, তাই না, সমান সমান 0 আসে। তার মানে দেখো যে আমার এখানে x এর মানটা কত আসবে, x এর মানটা আসবে তোমার +7 আসবে। তার মানে এখানে ম্যাঙ্গানিজের জারণ মান হবে তোমার +7 ওকে। এখন পরীক্ষাতে তো আমাকে এইভাবে বাইর করাটা পসিবল না, আমরা কিভাবে শর্টকাটে বাইর করব। সো তুমি মাথায় রাখবা শর্টকাট আমরা কিভাবে বাইর করতে পারি। দেখো আমি তোমাদেরকে বিষয়টা বুঝাই, দেখো। সো দেখো ধরো তোমাকে বললো যে তুমি ক্রোমিয়ামের জারণ মান বাইর করো, তো তুমি আমাকে বলো, আমরা জানি যে পটাশিয়ামের ক্ষেত্রে তার জারণ মান হয় +1। তো পটাশিয়াম কয়টা আছে, 2টা আছে, তার মানে তার চার্জ হবে তোমার +2 হবে ওকে ফাইন। অক্সিজেনের ক্ষেত্রে আমরা কি জানি তার চার্জ হয় -2, বাট অক্সিজেন এখানে কয়টা আছে, অক্সিজেন এখানে আছে তোমার 7টা। তার মানে তার চার্জ মোট কত হবে, তার চার্জ মোট হবে তোমার -14 হবে ওকে। এখন আমি কি বলছিলাম ভাইয়া বলতো, আমি বলছিলাম যে একটা যৌগের মোট জারণ মান কত হয়, মোট জারণ মান হয় তোমার 0 ওকে। এখন তুমি আমাকে বলো ভাইয়া ক্রোমিয়ামের জারণ মান এক্স্যাক্টলি কত হইলে এটার ওভারঅল মান 0 হবে। দেখো +2 আর হচ্ছে তোমার -14, তার মানে এখানে আসে -12। তার মানে ক্রোমিয়ামটা যদি এক্স্যাক্ট +12 হয় তখনই কি ভাবে বলতো আমার এটার ওভারঅল জারণ মান কি 0 হবে। তাহলে দেখো দুইটার ক্ষেত্রে যদি আমার +12 হয়, তাহলে একটার ক্ষেত্রে কত হবে ভাই বলতো, একটার ক্ষেত্রে হবে তোমার +6 হবে, একটার ক্ষেত্রে কত হবে, +6 হবে। তো সুতরাং এটা ছিল আমার জারণ মান বের করার টেকনিক। তার মানে এটা কত হবে, +6 হবে। আচ্ছা আমি এখানে দেখাই তোমাকে, ঠিক আছে দেখো। সো দেখো আমরা কি জানি, আমরা জানি পটাশিয়ামের ক্ষেত্রে তার চার্জ হচ্ছে তোমার +1, ঠিক আছে, তার চার্জ হবে তোমার +1। আর অক্সিজেন হচ্ছে তোমার -2, তার মানে 4টা অক্সিজেন মানে কত হবে, -8 হবে। তাহলে তুমি আমাকে বলো +1 আর -8, +1 আর -8 মানে কত বলতো, +1 আর -8 হচ্ছে তোমার -7। তার মানে ম্যাঙ্গানিজের জারণ মান এক্স্যাক্টলি কত হইলে আমার এটার মোট জারণ মান 0 হবে, অবশ্যই +7 হলে এটার ওভারঅল জারণ মান 0 হবে। তার মানে দেখো তো ভাই এখানে ম্যাঙ্গানিজের জারণ মান কত হবে, ম্যাঙ্গানিজের জারণ মান হবে তোমার +7 হবে, কত হবে, +7 হবে। আচ্ছা এখন দেখো ভাইয়া H2C2O4, তো তুমি আমাকে বলো তো ভাইয়া হাইড্রোজেনের ক্ষেত্রে তার চার্জ কত, আমরা দেখছিলাম হাইড্রোজেন হচ্ছে তোমার গ্রুপ 1, তার মানে তার চার্জ হবে তোমার +2, মানে 2টা আছে মানে +2। অক্সিজেনের ক্ষেত্রে যেহেতু এখানে 4টা আছে, তার মানে তার চার্জ হবে -8 হবে। তাহলে দেখো +2 -8 মানে কত হয়েছে, -6 হয়েছে। তো কার্বনের ক্ষেত্রে আমার চার্জ এক্স্যাক্টলি কত হইলে এটা তোমার 0 হবে, এটার ওভারঅল মান 0 হবে। এটার ক্ষেত্রে তার চার্জটা যদি তোমার +6 হয় তখনই এটার ওভারঅল চার্জের মান কত হবে, 0 হবে ওকে। এখন দেখো ভাইয়া যে আমার +6 কি 2টা কার্বনের জন্য না, +6 হচ্ছে 2টা কার্বনের জন্য, বাট আমার লাগবে একটা কার্বনের জন্য চার্জ কত। সো একটা কার্বনের জন্য চার্জ কত হবে ভাইয়া বলতো, +3 হবে, কত হবে, +3 হবে। তার মানে এখানে জারণ মান কত, এখানে জারণ মান কার্বনের জারণ মান হচ্ছে তোমার +3। বুঝছি আমরা বিষয়টা, হ্যাঁ গুড গুড, আরে বস ফুল পান সবাই তো পারে। আচ্ছা ওকে, এখন দেখো, এখন আমরা দেখবো যে পানিতে আমরা অক্সিজেনের কিভাবে জারণ মান বাইর করব। সো দেখো আমরা আমরা এখানে অক্সিজেনের জারণ মান বাইর করব, এখানে অক্সিজেনের জারণ মান বাইর করব, এখানে অক্সিজেনের জারণ মান বাইর করব। সো দেখো আমরা কি জানি, আমরা জানি হাইড্রোজেনের ক্ষেত্রে তার চার্জ হচ্ছে তোমার +1, তো 2টা হাইড্রোজেন আছে মানে কি তার চার্জ হবে +2 হবে ওকে। এখন তুমি আমাকে বলো এটার চার্জ কত হবে বলতো, -2 হবে, কারণ দেখো -2 হইলে আমার এটার ওভারঅল মান 0 হয়। তার মানে অক্সিজেনের চার্জ কত, -2। তার মানে দেখো এখানে তার জারণ মান হচ্ছে তোমার -2 দিলাম ওকে। এখন দেখো ভাইয়া এখানে আমরা কি জানি, আমরা জানি হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে +1, তার মানে এখানে হবে +2 হবে ওকে। এখন আমার অক্সিজেনের চার্জ এক্স্যাক্টলি কত হইলে এটার মান 0 হবে, আমার অক্সিজেনের জারণ মান এক্স্যাক্টলি -2 হইলে এটার মান 0 হবে। বাট তুমি আমাকে বলো ভাইয়া এখানে কি 2টা অক্সিজেনের জারণ মান কি -2 না, তার মানে তুমি আমাকে বলো একটা অক্সিজেনের জন্য আমার চার্জ কত হবে, -1 হবে। তার মানে দেখো এখানে আমার অক্সিজেনের জারণ মান কত, -1, ঠিক আছে ভাইয়া ওকে। আচ্ছা এখন দেখো ভাইয়া এখানে আমরা
অক্সিজেনের জারণ মান বাইর করবো। তাহলে তুমি আমাকে বলো পটাশিয়াম কত জানি, পটাশিয়াম হচ্ছে তোমার +1, কেন? কারণ পটাশিয়াম হচ্ছে তোমার গ্রুপ 1 এর মৌল। তো এখন পটাশিয়াম যদি তোমার +1 হয়, তার মানে অক্সিজেনের চার্জ কত হলে এটার অবরোধ মান 0 হবে? অবশ্যই তোমার -1 হলে 0 হবে, তাই না? আচ্ছা, তার মানে দেখো আমার এখানে দুইটা অক্সিজেনের জন্য চার্জ হচ্ছে তোমার -1, বাট আমাকে বাইর করতে হবে একটা অক্সিজেনের জন্য চার্জ কত। তো একটা অক্সিজেনের জন্য চার্জ কত হবে বলতো? দেখো দুইটার জন্য যদি তোমার -1 হয়, তার মানে একটার জন্য হবে তোমার -1/2। তো একটা জিনিস খেয়াল রাখবা যে যখন আমার মানে কোনো একটা যৌগের মধ্যে অক্সিজেনের চার্জ হবে তোমার -2, তখন সেটাকে আমরা বলবো নর্মাল অক্সাইড বলবো। সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো নর্মাল অক্সাইড বলবো, ঠিক আছে? আর যখন জারণ মান -1 হবে, তখন সেটাকে আমরা বলবো পার অক্সাইড, ঠিক আছে? সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো পার অক্সাইড, ঠিক আছে? আর যখন কোনো একটা যৌগের মধ্যে অক্সিজেনের জারণ মান -1/2 হবে, তখন সেটাকে আমরা বলবো সুপার অক্সাইড। সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা সুপার অক্সাইড বলবো। সেখানে আমরা কি বলবো? সুপার অক্সাইড বলবো, ঠিক আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে, ওকে। তো আই থিঙ্ক সবাই বুঝতে পারছো। ওকে, গুড গুড। আরে বস পোলাবান, সবাই তো সব কিছু পারে। আচ্ছা, এখন দেখ ভাইয়া, এখন তোকে কি বলছে? বলছে তোকে S2O3 2- এবং S4O6 2- এর সালফারের জারণ সংখ্যা কত, এটা আমাকে বাইর করতে হবে। আচ্ছা, ফাইন। এখন দেখ আমরা একটু কীভাবে বাইর করতে পারি এটা একটু দেখি। প্রথমে আমরা দেখো এই পাশে নিলাম, আমি ধর S2O3 2- নিলাম, ওকে। আর আমি এই পাশে নিলাম S4O6 2- নিলাম, ঠিক আছে? আচ্ছা, ওকে। এখন দেখ ভাইয়া আমি কি করব, আমি এখানের মধ্যে একটু এক্স ধরে কাজ করব, যেহেতু এখানে আমার চার্জ দেওয়া আছে। বাট দেখ তো একটু আগে সবগুলো কি আমার একটা মানে কি ছিল, যৌগ ছিল না? যৌগ ছিল। বাট এগুলো কীভাবে হতো? এগুলো হচ্ছে তোমার আয়ন। কেন আয়ন? কারণ এখানে তোর চার্জ দেওয়া আছে, ওকে। তো এখন আমাকে কি করতে হবে? তো আমাকে এখানে সালফারের জারণ মান বাইর করতে হবে। সো আমি ধরলাম সালফারের জারণ মান হচ্ছে তোর এক্স, তার মানে এখানে কি থাকবে? এখানে থাকবে তোর 2x থাকবে। তার মানে প্রথম লিখবো আমরা 2x লিখলাম, ওকে ফাইন। প্লাস অক্সিজেন কত হবে? তো অক্সিজেন হচ্ছে তোর -2, তার মানে তিনটা অক্সিজেন মান কত হবে? তিনটা অক্সিজেন মান হবে তোর -6 হবে, ওকে। এখন দেখতো ভাইয়া এই আয়নের ক্ষেত্রে তার মোট চার্জ কত? মোট চার্জ হচ্ছে তোর -2, তার মানে সমান সমান আমরা দিব, সমান সমান দিব আমরা -2 দিব। তার মানে দেখতো ভাইয়া এখানে আমার 2x সমান সমান কত আসে? 2x সমান সমান আসে তোর এখানে আসবে তোর -4 আসবে, তাই না? আচ্ছা, এটা তো সরি, এখানে তোর 4 আসবে, 4 আসবে। তার মানে এক্স এর মান কত হবে? এক্স এর মান হবে তোর 2, ঠিক আছে? এক্স এর মান হবে তোর +2। তো এখানে আমার যার মান হবে তোর +2 হবে, তাই না? +2 হবে, ওকে। আচ্ছা, এখন আমরা দেখি এখানের মধ্যে আমার সালফার যেটা আছে তার জারণ মান কত। সো আমরা ধরলাম সালফারের জারণ মানটাকে x ধরলাম। সো দেখ এখানে কী হবে? 4x হবে, প্লাস দেখ অক্সিজেন কয়টা আছে? 6টা আছে। সো একটা যদি তোর -2 হয়, তার মানে 6টা হবে তোর -12। সো আমি এখানে দিলাম -12 দিলাম। আর সমান সমান দেখতো ভাইয়া এটার আমার মোট চার্জ কত দেওয়া আছে? 2- দেওয়া আছে, তো আমরা এখানে দেবো আমরা -2 দেবো। তাহলে দেখ 4x সমান সমান কত আসে? 4x সমান সমান আসে দেখ -2 + 12, তার মানে কত আসে? তার মানে তোর 10 আসে। তার মানে এক্স মান কত হবে? এক্স মান হবে তোর 10/4। তার মানে এক্স এর মানটা আসে কত? 2.5 আসে। তাহলে দেখ আমার সালফার যেটা আছে, সালফারের ক্ষেত্রে তার যার মান কত হয়েছে? +2 হয়েছে আর +2.5 হয়েছে। তার মানে আনসার কোনটা? আনসার হবে তোর বি। তার মানে +2 এবং +2.5 হবে তোর আনসার। বুঝছি আমরা সবাই? হ্যাঁ, ওকে, গুড গুড। আচ্ছা, এখন দেখ ভাইয়া, এখন তোকে একটা যৌগ দেওয়া আছে, যৌগটাকে তোকে দিয়ে বললো যে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত, ওকে। সো এই টাইপের ক্ষেত্রে তুই সবসময় মাথায় রাখবি যখন তোকে স্ট্রাকচার দেওয়া থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে তোর মানে এটা যে কথা, এটা তোর Cr2 ক্রোমিয়াম পেন্টাঅক্সাইড একই কথা, ঠিক আছে? ক্রোমিয়াম পেন্টাঅক্সাইড একই কথা, এটা একটু মাথায় রাখবি, এটা কিন্তু পরীক্ষাতে অনেক বেশি আসে, ওকে। তো তুই মাথায় রাখবি পারঅক্সাইড। পারঅক্সাইড মানে কি বলতো? পারঅক্সাইড মানে হচ্ছে তোর অক্সিজেন থাকবে, ঠিক আছে? অক্সিজেন সিঙ্গেল বন্ধনের মাধ্যমে থাকবে, অক্সিজেন সিঙ্গেল বন্ধনের মাধ্যমে থাকবে, এটা হচ্ছে তোর পারঅক্সাইড। আর যখন অক্সিজেন ডাবল বন্ধনের মাধ্যমে থাকবে, তখন সেটাকে আমরা বলবো অক্সাইড। তো তুই সবসময় মাথায় রাখবি যখন অক্সিজেন পারঅক্সাইড হিসেবে থাকবে তখন তার চার্জ হয় -1, তার মানে এটা হবে -1, এটা হবে -1। আর অক্সিজেন যখন অক্সিজেন হিসেবে থাকবে বা অক্সাইড হিসেবে থাকবে বা ডাবল বন্ধনের সাথে থাকবে, তখন তার চার্জ হবে -2। আমি আবার বলি, দেখ অক্সিজেন যখন তোর সিঙ্গেল বন্ধনের মাধ্যমে থাকবে তখন তাদের চার্জ হবে -1 করে, আর অক্সিজেন যখন ডাবল বন্ধনের মধ্যে থাকবে তখন তার চার্জ হবে -2, ঠিক আছে? ওকে, তাহলে দেখ এখানে দেখ তো ভাইয়া এখানে কি তারা সিঙ্গেল বন্ধনের মাধ্যমে আছে, তার মানে এখানে তার চার্জ হবে -1 হবে। তো এইটা হবে তোর -1, এইটা হবে তোর -1, এইটা হবে -1। বাট দেখ তো এখানে কি ডাবল বন্ধনের মাধ্যমে আছে, তার মানে এখানে হবে তোর -2 হবে। তাহলে দেখ ক্রোমিয়াম যেটা আছে এটাই তো আমার একটা ওভারঅল যৌগ না, এটা একটা ওভারঅল যৌগ, ঠিক আছে? এটা একটা ফুল একটা যৌগ, আমি একটু মার্ক দিই, এটা একটা ফুল একটা যৌগ, ওকে। এখন তুই আমাকে বলতো ভাইয়া যে ক্রোমিয়াম যেটা আছে এই যৌগের আমার চারপাশে মোট চার্জ তো দেখতো -2, আর এই পাশে আছে তোর -1 করে হচ্ছে -4। তার মানে -2 -4 মানে হচ্ছে তোর -6। তার মানে ক্রোমিয়ামের চারপাশে
চার্জ কত আছে -6 আসে। এখন আমরা জানি যে একটা যোগের মোট জারণ মান কত হয় 0 হয়। তাহলে তুই আমাকে বল চারপাশে যদি তার -6 থাকে তার মানে ক্রোমিয়ামের চার্জ এক্স্যাক্টলি কত হলে তার ওভারঅল মান 0 হবে? অবশ্যই তোর সেখানে +6 হইলে সেটা 0 হবে। ঠিক আছে, সেটা +6 হলে সেটা অবশ্যই 0 হবে। আমি আবার বলি, দেখ আমার চারপাশে মোট চার্জ কত? চারপাশে আমার মোট চার্জ হচ্ছে তোর -6, মানে সবগুলো যোগ করছি আর কি। তো এখন ক্রোমিয়ামের চার্জ এক্স্যাক্টলি কত হইলে আমার এটার ওভারঅল জারণ মান কত হবে? 0 হবে। তার মানে ক্রোমিয়ামের জারণ মান এক্স্যাক্টলি +6 হইলে তার জারণ মান 0 হবে। তার মানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে তোর +6। তার মানে আনসার কোনটা? আনসার হচ্ছে সি। ঠিক আছে, ওকে গুড। আরে বস পোলাপান সবাই তো পারস তোরা। আচ্ছা, এখন দেখ কি বলছে যে কোনটিতে ক্লোরিনের জারণ সংখ্যা সর্বাধিক। আচ্ছা ফাইন, তো চল আমরা এখানে ক্লোরিনের জারণ সংখ্যাগুলো বাইর করা ট্রাই করে দেখ। এখানে আমরা জানি যে হাইড্রোজেন হচ্ছে তোর +1 আর অক্সিজেন কত? অক্সিজেন হচ্ছে তোর -2। তার মানে দেখ ভাইয়া -2 এবং +1 তার মানে কত হবে? -1 হবে। তার মানে ক্লোরিনের জারণ মান +1 হলে এটার ওভারঅল মান 0 হবে। তার মানে এখানে ক্লোরিনের চার্জ কত? ক্লোরিনের চার্জ হচ্ছে তোর +1। ঠিক আছে, +1। ওকে, এখন দেখ ভাইয়া এখানের মধ্যে দেখ আমার অক্সিজেন হচ্ছে তোর -2 আছে। তার মানে এখানে কি হবে? -2 × 2 মানে হচ্ছে তোর -4 হবে। এখানে হবে তোর +1 হবে। তার মানে +1 আর -4 মানে কত হবে? -3 হবে। তার মানে এখানে ক্লোরিনের চার্জ কত হবে? +3 হবে। তার মানে এখানে আমরা ক্লোরিনের চার্জ +3 পাইলাম। ওকে, আচ্ছা ওকে। এখন দেখ ভাইয়া যে আমার HClO দেখ অক্সিজেন হচ্ছে তোর 2, তার মানে 3টা আছে মানে কি তার চার্জ হবে -6 হবে, আর এটা হবে তোর +1। তার মানে দেখ +1 -6 হচ্ছে -5। তার মানে ক্লোরিন এক্স্যাক্টলি +5 হইলে তার মোট জারণ মান কত হবে? 0 হবে। ঠিক আছে, এই যৌগটা মোট জারণ মান 0 হবে। তার মানে ক্লোরিনের জারণ মান কত? +6। এখানে দেখ ভাইয়া অক্সিজেনের ক্ষেত্রে তার জারণ মান কত হবে? -8 হবে, তাই না? -8 হবে, আর এটা হবে তোর +1। তার মানে দেখ +1 -8 মানে কত? -7। তার মানে ক্লোরিনের ক্ষেত্রে তার জারণ মান +7 হলে আমার এইটার যে যৌগটা আছে যৌগর মোট জারণ মান 0 হবে। তার মানে দেখ এখানে আমরা ক্লোরিনের জারণ মান কত পাইছি? +7 পাইছি। এখন তুই আমাকে বল কোথায় আমার এখানে জারণ মান সবচেয়ে বেশি? অবশ্যই ডিতে, কারণ ডিতে ক্লোরিনের জারণ মান হচ্ছে তোর +7। সুতরাং আনসার কোনটা হবে? আনসার হবে ডি। ঠিক আছে, গুড। ওকে। আচ্ছা, তো এখন এসে আমরা জটিল যৌগের কিভাবে জারণ মান বাইর করব। ওকে, এখন এখানে বলছে কিভাবে বলতো যে এই যৌগের মধ্যে আয়রনের জারণ মান নির্ণয় করো। তো এটাকে আমরা কি করব? একটু মানে এক্স এর মাধ্যমে করতে পারি, আবার মানে নর্মালভাবে করতে পারি আর কি। আচ্ছা, তো দেখ আমরা একটু কি দেখছিলাম NH4 কি হিসেবে থাকে ভাই বলতো? NH4 তোর NH4 প্লাস হিসেবে থাকে। কি থাকে? সে প্লাস হিসেবে থাকবে। তার মানে NH4 যেটা আছে তার চার্জ কত হবে? +1 হবে। আর এখানে কয়টা আছে ভাই বলতো? 3টা আছে। তার মানে এখানে তার চার্জ কত হবে? তার চার্জ হবে তোর +3 হবে। ওকে, আবার আমরা কি জানি? আমরা জানি যে CN মাইনাস হিসেবে থাকে। তার মানে তার চার্জ কত? তার চার্জ হবে -1। বাট এখানে CN কয়টা আছে ভাই বলতো? 6টা আছে। তার মানে তার চার্জ হবে -6। ঠিক আছে, তার চার্জ কত হবে? -6 হবে। তাহলে তুই আমাকে বল +3 এবং -6 মিলে কত হয়? মিলে মানে দুইটা যোগফল হয় তোর -3। তার মানে আয়রনের জারণ মান এক্স্যাক্টলি কত হইলে আমার এইটার ওভারঅল জারণ মান 0 হবে? অবশ্যই +3 হইলে এটার ওভারঅল জারণ মান 0 হবে। তার মানে আনসার কোনটা হবে? দেখ আয়রনের জারণ মান কত হবে? +3 হবে। তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে তোর +3। তার মানে আনসার হবে সি। ঠিক আছে, আনসার হবে সি। গুড। ওকে, আচ্ছা, তো এখন দেখ এখানে কি বলছে যে এই যে যৌগটা আছে এই যৌগের ক্ষেত্রে আয়রনের জারণ মান কত? ওকে, সো আয়রন এটা ক্রোমিয়াম হবে, দুঃখিত, এটা ক্রোমিয়াম হবে। তো আমি এখানে লিখি যে ক্রোমিয়াম। ঠিক আছে, ক্রোমিয়াম বললাম আমি। ওকে, আচ্ছা, তো দেখ ভাইয়া এখানে আমরা একটু লিখি দেখ। তো H2O এটা কি একটা যৌগ না ভাইয়া? H2O হচ্ছে তোর একটা যৌগ। H2 হচ্ছে একটা যৌগ। তো আমরা কি জানি? আমরা জানি যে একটা যৌগের জারণ মান কত হয়? এটা যৌগের জারণ মান হয় তোর 0। H2O কি একটা যৌগ? আর দেখতো ভাই এগুলো কি যৌগ ছিল নাকি যৌগমূলক ছিল? যৌগমূলক ছিল, কারণ তাদের উপরে চার্জ ছিল। বাট পানি তো একটা যৌগ, তার মানে তার চার্জ হবে 0 হবে। তাহলে দেখ আমার এখানে হচ্ছে তোর 0 আছে। এখানে কত আছে ভাইয়া বলতো? 0 আছে। তো 0 × 4 মানে কি 0, তো আমরা 0 দিলাম। ক্লোরিন যেটা আছে, ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিনের ক্ষেত্রে তার চার্জ কত হবে বলতো? ক্লোরিনের ক্ষেত্রে তার চার্জ হয় তোর -1। তার মানে এখানে কি হবে? -2 হবে। ওকে, এখন তুই আমাকে বল ব্রোমিন কি ভাই বলতো? গ্রুপ 17 মৌল না? কারণ আমরা জানি গ্রুপ 17 মৌল হচ্ছে তোর ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। আর আমরা জানি যে গ্রুপ 17 মৌলগুলোর জারণ মান কত হয়? -1 হয়। তার মানে দেখ এখানে কি আছে ভাই বলতো? এখানে তোর -1 হবে, তাই না? এখানে কি হবে? -1 হবে। আচ্ছা ফাইন, তাহলে তুই আমাকে বলতো ভাইয়া এখানে কি ঘটনা ঘটবে? দেখ
আমার -2 -1 মানে কত হবে ভাইয়া বলতো -3 হবে। আর এখানে 0 আছে, তো এখন ক্রোমিয়ামের চার্জ এক্স্যাক্টলি কত হইলে আমার এটার মোট চার্জ 0 হবে, এটা এক্স্যাক্টলি +3 হইলে আমার এটার ওভারঅল যার মান হবে 0। তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে তোর +3। তো দেখ তো আনসার কোনটাতে আছে, আনসার তো হচ্ছে তোর সি, তার মানে আনসার লিখলাম আমরা সি। ঠিক আছে, ওকে ওকে গুড। আচ্ছা, এখন দেখ পরবর্তী একটা কোশ্চেন। তো এখানে দেখ, এখানে কি দিয়ে আছে আমার আয়নের চার্জ দিয়ে আছে, মানে মোট চার্জটা দিয়ে আছে, এগুলো তো আয়ন। বাট একটু যেগুলো আছে সবগুলো কিন্তু আমরা যৌগ লিখছি, মানে এখানে কোনো চার্জ নাই, চার্জ লেখা আছে মানে কি একটা আয়ন। সো আয়নের ক্ষেত্রে আমরা এখানে এক্স ধরে করবো আর কি। আচ্ছা, তো এখন দেখ ভাইয়া যে কোবল যেটা, সরি অ্যামোনিয়া যেটা আছে NH3, এটা কি একটা যৌগ না ভাইয়া? NH3 হচ্ছে তো একটা যৌগ, NH3 হচ্ছে একটা যৌগ। তো যৌগ মানে কি হবে? তো তার চার্জ কত হবে? তার চার্জ হবে 0 হবে। তার চার্জ কত হবে? 0 হবে। তাহলে তুই আমাকে বল CO NH3, তার মানে এখানে 0 × 6 আছে, 0 × 6 মানে হচ্ছে 0। তাহলে তুই আমাকে বলতো ভাইয়া যে আমার কোবাল্টের চার্জ এক্স্যাক্টলি কত হইলে আমার এটার ওভারঅল যার মান +3 হবে। এটা অবশ্যই যদি তোর +3 হয় তখনই আমার এটার ওভারঅল যার মান +3 হবে। বুঝতে পারছি কিনা একটু জানা সবাই? দেখ আমার এটা 0 0 +3, তার মানে এটাকে মোট যার মান কত হবে? +3 হবে। আচ্ছা, যদি কেউ না বুঝো সমস্যা নেই, আমরা চলো এটাকে x ধরে করি। দেখ, তো আমরা এটাকে x ধরে করি। দেখ, তো আমরা এটাকে x ধরে করলাম। দেখ, তো আমরা লিখলাম, দেখ এটা হচ্ছে x, তার মানে দেখ আমরা প্রথমে লিখলাম x লিখলাম, ওকে ফাইন। এখন দেখ ভাইয়া অ্যামোনিয়া একটা যৌগ, তার মানে আমরা দিলাম 6 × 0 দিলাম, মানে 6টা আছে, সমান সমান দেখ তার চার্জ কত? +3, তো আমি এখানে দিলাম +3 দিলাম। তাহলে দেখতো ভাইয়া x সমান সমান 6 × 0 মানে 0, তার মানে x + 0 সমান সমান x সমান সমান হবে তোর 3 হবে। তার মানে আমার কোবল যেটা আছে তার যার মান কত হবে? +3 হবে। বুঝছি কিনা সবাই? এখন আশা করি বোঝার কথা, ঠিক আছে, ওকে। তো এখন তোকে কি বলছে যে CaOCl এটা হচ্ছে তোর ব্লিচিং পাউডার। হ্যাঁ, এটা একটু মানে মুখস্থ রাখবে আর কি, ব্লিচিং পাউডার মানে এটার সংকেতটা ব্লিচিং পাউডার, ব্লিচিং পাউডার, ঠিক আছে, এটার সংকেত একটু মুখস্থ রাখবে, অনেক সময় পরীক্ষাতে আসে কিন্তু যে ব্লিচিং পাউডার কোনটা। তো তোকে এখানে বলছে যে ক্লোরিনের জারণ সংখ্যা কত, তার মানে এখানে আমাকে ক্লোরিনের 2টা জারণ মান বাড়ি করতে হবে, ওকে। তো দেখ ক্যালসিয়াম কি হয়? তো ক্যালসিয়াম হচ্ছে তোর গ্রুপ 2 এর মৌল। সো গ্রুপ 2 এর মৌল হয়ে তার চার্জ হবে তোর +2 হবে। আর ক্লোরিনের ক্ষেত্রে তার চার্জ কত হবে? তার চার্জ হবে তোর -1 হবে, ওকে ফাইন। এখন তুই আমাকে বল +2 -1 তার মানে কত আসে বলতো? +1 আসে, তাই না? +2 -1 তার মানে কত আসে বলতো? +1 আসে। তার মানে তুই আমাকে বল OCl যেটা আছে, আমি এখানে একটু মার্ক করি। দেখ OCl যেটা আছে, OCl যেটা আছে, এই OCl এর চার্জ এক্স্যাক্টলি কত হইলে আমার এটার মোট জারণ মান 0 হবে? OCl এর জারণ মান যদি এখানে -1 হয় তখনই আমার এটার ওভারঅল জারণ মান 0 হবে। তাহলে দেখ ভাইয়া আমার OCl যেটা আছে, OCl যেটা আছে তার চার্জ হচ্ছে কত ভাই? তো -1। সো এখান থেকে কি আমি ক্লোরিনের জারণ মান কি বাইর করতে পারবো না? হ্যাঁ অবশ্যই পারবো। তাহলে তুই আমাকে বল, তো যার জারণ মান বাইর করবো তাকে আমরা x ধরলাম। সো তুই আমাকে বল ভাইয়া অক্সিজেন কত? -2। সো -2 দিলাম +x দিলাম। আর তুই আমাকে বলতো OCl যেটা আছে তার চার্জ কত? -1। সো আমি এখানে দিলাম -1 দিলাম। তাহলে তুই আমাকে বলতো ভাইয়া x এর মান কত হবে? x এর মান হবে দেখ -1 + 2, তার মানে কত হবে? +1 হবে, তাই না? +1 হবে। তার মানে দেখ ভাইয়া আমরা এখানে OCl এর মধ্যে ক্লোরিনের জারণ মান পাইছি আমরা +1, আর এখানে আমরা ক্লোরিনের জারণ মান কত পাইছি? আমরা -1 পাইছি। তার মানে ক্লোরিনের জারণ মান কত পাবো ভাই বলতো? আমরা একবার +1 পাবো, একবার -1 পাবো। তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে বি, ঠিক আছে, আনসার হবে কোনটা? আনসার হবে বি। আমি আবার বলি, দেখ আবার বলি, দেখ ক্লোরিন তো এখানে 2 জায়গাতে আছে, আমাকে 2 জায়গার জারণ মান বাইর করতে হবে। তাহলে তুই আমাকে বল ক্যালসিয়াম কত? ক্যালসিয়াম হচ্ছে তোর +2 আর ক্লোরিন কত? -1। তাহলে তুই আমাকে বল আমার OCl যেটা আছে, OCl এর এটা তো ব্র্যাকেটের মধ্যে ছিল না? OCl তোর ব্র্যাকেটের মধ্যে ছিল, দেখ এখানে OCl কিন্তু ব্র্যাকেটের মধ্যে ছিল। এখন OCl যেটা আছে, OCl এর জারণ মান এক্স্যাক্টলি কত হইলে তার জারণ মান মোট জারণ মান মানে মোট জারণ মান 0 হবে? অবশ্যই -1 হইলে। তো দেখ OCl এর চার্জ হচ্ছে তোর -1, OCl এর চার্জ কত? -1। সো OCl এর যদি মানে মোট চার্জ -1 হয় তার মানে এখান থেকে কি আমি ক্লোরিনের চার্জ বার করতে পারবো? তো ক্লোরিনের চার্জকে আমরা দিলাম x ধরলাম। সো দেখ অক্সিজেন হচ্ছে তোর -2 প্লাস আমরা দিলাম এখানে x দিলাম, সমান সমান দেখ তো তার ওভারঅল চার্জ কত? -1। সো এখান থেকে আমরা x এর মান কত পাইছি? +1 পাইছি। তার মানে আমরা এখানে ক্লোরিনের জারণ মান কত পাইছি? +1 পাইছি। আর এখানে পাইছিলাম আমরা -1। তার মানে দেখ আমরা ক্লোরিনের জারণ মান কত পাবো? +1 পাবো, -1 পাবো। তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে বি। আচ্ছা, তো এখন আমরা দেখবো জারণ বিজারণ, ঠিক আছে, জারণ বিজারণ। তো আমরা সবাইকে একদম ছোটবেলা থেকে পড়ে আসছি না জারণ মানে কি? জারণ মানে হচ্ছে ইলেকট্রনের ছাড়ন, মানে এই জিনিসগুলো আমরা সবাই একদম ছোটবেলা থেকে পড়ে আসছি, একদম ছোটবেলা থেকে এই জিনিসগুলো পড়ে আসছি, ওকে। সো চল আমরা তোকে একটু বোঝানোর ট্রাই করি জারণ বিজারণ জিনিসটা কি, ঠিক আছে, ওকে।
তো দেখ, তো তুই সবসময় মাথায় রাখবি যে জারণ মানে জারণ জারণ মানে হচ্ছে তোর ইলেকট্রনের ছাড়ন। জারণ মানে কি? জারণ মানে হচ্ছে তোর ইলেকট্রনের ছাড়ন, ঠিক আছে? জারণ মানে হচ্ছে ইলেকট্রনের ছাড়ন। আবার তুই মাথায় রাখবি যে জারণ মানে জারণ মানে জারণ মানে চার্জ সংখ্যা বাড়ন। জারণ মানে চার্জ চার্জ বাড়ন, ঠিক আছে? জারণ মানে চার্জ বাড়ন। ওকে, আবার আরেকটা জিনিস মাথায় রাখবি যে যারা জারিত হয় যারা জারিত হয় যারা জারিত হয় জারিত হয় তারা বিজারক। যারা জারিত হয় তারা হচ্ছে বিজারক, ঠিক আছে? যারা জারিত হয় তারা বিজারক। ওকে, আবার এই পাশে মাথায় রাখবে বিজারক। তো তুই আমাকে বল জারণ এবং বিজারণ কি একে অপরের বিপরীত? সো জারণের ডেফিনেশনের বিপরীতটি হবে বিজারণের ডেফিনেশন। তাহলে তুই আমাকে বল জারণ মানে যদি ইলেকট্রনের ছাড়ন হয়, তার মানে বিজারণ মানে কি হবে? বিজারণ মানে হবে ইলেকট্রনের গ্রহণ। বিজারণ মানে কি হবে? বিজারণ মানে হবে তোর ইলেকট্রনের গ্রহণ, ঠিক আছে ভাইয়া? বুঝতে পারছি, বিজারণ মানে হবে ইলেকট্রনের গ্রহণ। আচ্ছা, ওকে, এখন তুই আমাকে বলতে ভাইয়া যে জারণ মানে যদি চার সংখ্যা বারণ হয়, তার মানে বিজারণ মানে কি হবে? বিজারণ মানে হবে বিজারণ মানে হবে ইলেকট্রনের সরি হ্যাঁ, জারণ মানে যদি তোর চার্জ বাড়ানো হয়, তার মানে বিজারণ হবে ইলেকট্রন সরি দুঃখিত আমি, বিজারণ মানে হবে তোর চার্জ হ্রাস, ঠিক আছে? চার্জ হ্রাস মানে জারণ বিজারণ তো দুইটা আলাদা। মানে জারণ মানে যদি চার্জ সংখ্যা বাড়ানো হয়, তার মানে বিজারণ মানে কি হবে? বিজারণ মানে হবে চার্জ সংখ্যা হ্রাস বা কমে যাওয়া। আর এখানে মাথায় রাখবি যে যারা বিজারিত হয় যারা বিজারিত হয় যারা বিজারিত হয় বিজারিত হয় যারা বিজারিত হয় তারা হচ্ছে জারক। যারা বিজারিত হয় তারা জারক, ঠিক আছে? ওকে, তো এটার জন্য একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা হচ্ছে তোর জাগ্রত বিজ্ঞান, ঠিক আছে? আমি একটু লিখি এখানে জাগ্রত বিজ্ঞান। আচ্ছা, তো দেখ এখানে আমরা লিখলাম জাগ্রত বিজ্ঞান, জাগ্রত জাগ্রত বিজ্ঞান, জাগ্রত বিজ্ঞান। আচ্ছা, তো এটা কিভাবে মাথায় রাখবি? দেখ যে জারক কারা? জারক হচ্ছে যারা ইলেকট্রন গ্রহণ করে। জারক হচ্ছে যারা ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে? ওকে, আর বিজ্ঞান দ্বারা মাথায় রাখবি বি মানে কারা? যারা বি মানে দেওয়া মাথায় রাখবি বিজারক। তো বিজারক কারা? বিজারক হচ্ছে যারা ইলেকট্রন দান করে, ঠিক আছে? জারক কি করে? জারক ইলেকট্রন গ্রহণ করে, বিজারক ইলেকট্রন দান করে। এটা কিভাবে মাথায় রাখবি? এটা মাথায় রাখবি জাগ্রত বিজ্ঞান দ্বারা, ঠিক আছে? জাগ্রত বিজ্ঞান। ওকে, তো চলো আমি তোকে একটা বিক্রিয়া দেখাই। দেখ, ধর সাপোজ এখানে আমার একটা বিক্রিয়া আছে, সেটা হচ্ছে তোর জিঙ্ক, ঠিক আছে? জিঙ্ক। তো আমি একটু লিখি পাশে, দেখ এখানে লিখলাম, আমি জিঙ্ক লিখলাম। তো জিঙ্ক কি করলো? দেখ জিঙ্ক, তো জিঙ্ক আমি ধরলাম জিঙ্ক কি করলো? কপার সালফেটের সাথে বিক্রিয়া করলো। কপার সালফেটের সাথে সে বিক্রিয়া করে সে জিঙ্ক সালফেট তৈরি করলো, এবং সে কি করলো? সে হচ্ছে তোর কপার তৈরি করলো। সে কি তৈরি করলো? কপার তৈরি করলো। আচ্ছা, এখন তুই আমাকে বলতো ভাইয়া জিঙ্ক এখানে তার চার্জ কত হবে? দেখো আমি কি বলছিলাম যে মুক্ত মৌল অথবা মুক্ত যৌগের জারণ মান থাকবে 0। মুক্ত মৌল অথবা মুক্ত যৌগের মোট জারণ মান কত হবে? 0 হবে। তার মানে জিঙ্কের ক্ষেত্রে তার চার্জ কত? 0 আছে। এখন দেখ তুই আমাকে বলতো কপারের ক্ষেত্রে তার চার্জ কত হবে? দেখ সালফার SO4 এটা আমরা জানি -2। তার মানে দেখ এটা যদি -2 হয়, তার মানে এটা হবে তোর +2 হবে। তাহলে তুই আমাকে বল এটা যদি তোর -2 হয়, তার মানে এটা হবে +2। আর কপার যেহেতু সিঙ্গেল অবস্থায় আছে বা মুক্ত অবস্থায় আছে, তার মানে তার চার্জ হবে 0 হবে। ওকে, এখন একটা জিনিস খেয়াল কর ভাইয়া, আমার জিঙ্ক ছিল 0, সে 0 থেকে সে কি হয়েছে? 0 থেকে তার চার্জ বেড়ে +2 হয়েছে। অপরদিকে কপার 2+ যেটা ছিল, কপার 2+ তার চার্জ সংখ্যা কমে সে কি হয়েছে? 0 হয়েছে। ওকে, এখন তুই আমাকে বল এখানে কোনটা জারিত হয়েছে কোনটা বিজারিত হয়েছে, একটু বলতো ভাইয়া। দাঁড়া একটা মিনিট, আমি একটু আমার ফেসবুকটাকে একটু চেক করে নিই, একটা মিনিট দাঁড়া। সবাই একটা মিনিট দাঁড়া। ওকে ওকে, একটা মিনিট। ফেসবুকের কমেন্টগুলো আসতেছে না আর কি, তো আমি কমেন্টগুলো আবার একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে, আচ্ছা তাহলে দেখ, তো জিঙ্ক কী হয়েছে বলতো? জিঙ্ক 0 থেকে সে কী হয়েছে? সে +2 হয়েছে। তো 0 থেকে যেহেতু সে +2 হয়েছে, তার মানে কি তার চার্জ বাড়ছে না, তার মানে তার চার্জ যেহেতু বাড়ছে, তার মানে সে কি হয়েছে? সে জারিত হয়েছে। সে কি হয়েছে হয়তো? সে জারিত হয়েছে। ওকে, অপরদিকে দেখ ভাইয়া কপার 2+ ছিল, কপার 2+ থেকে সে 0 হয়েছে, তার মানে কি তার
চার্জ কমছে, আর চার্জ কমা মানে সেখানের মধ্যে বিজারিত হয়েছে। ওকে ফাইন। এখন তুই আমাকে বলতো ভাইয়া এখানের মধ্যে আমার কোনটা জারক কোনটা বিজারক। দেখ ভাইয়া, জিঙ্ক আছে না, জিঙ্ক কি হয়েছে, জারিত হয়েছে। তো যারা জারিত হয় সেটা হচ্ছে তোমার বিজারক। তার মানে বিজারক কোনটা হবে, বিজারক হবে, বিজারক হবে তোর জিঙ্ক হবে। বিজারক কি হবে, বিজারক হবে জিঙ্ক। বিজারক কি হবে, জিঙ্ক হবে। আর দেখ কপার টোপাস যেটা ছিল, কপার টোপাস কি হয়েছে বলতো, কপার টোপাস হচ্ছে তোর বিজারিত হয়েছে। তো যারা বিজারিত হয় তারা হচ্ছে জারক। তার মানে এখানে আমার জারক কোনটা হবে, জারক হবে তোর কপার টু প্লাস, কপার টু প্লাস, অথবা আমরা এটাকে কপার সালফেট লিখতে পারি। মানে এটা তো কপার টু প্লাস কপার সালফেটের মধ্যে ছিল, তো আমরা কপার টু প্লাস লিখতে পারি, আবার কপার সালফেটও লিখতে পারি। ওকে, এখন তুই আমাকে বলতো SO4 মাইনাস যেটা আছে তার কি চার্জে কোনো পরিবর্তন ঘটছে, তার চার্জে কোনো পরিবর্তন ঘটে নাই। তার মানে দেখ এখানে সে SO4 মাইনাস ছিল, এখানে সে SO4 মাইনাস হিসেবে আছে, তার মানে তার চার্জে কোনো পরিবর্তন হয় নাই। আর চার্জের পরিবর্তন হয় নাই মানে তার জারণও হয় নাই, বিজারণও হয় নাই। ঠিক আছে ভাইয়া? ওকে, তো যেহেতু তার চার্জে কোনো পরিবর্তন হয় নাই, তার মানে সে হবে দর্শক আয়ন। তার মানে দর্শক আয়ন কি হবে, দর্শক আয়নটা হবে তোর SO4 2 মাইনাস হবে। দর্শক আয়ন কি হবে, SO4 2 মাইনাস হবে। দর্শক আয়ন কি হবে, SO4 2 মাইনাস হবে। মানে SO4 2 মাইনাস, দেখ তার চার্জ শুরুতে -2 ছিল, বিক্রিয়া শেষে -2, তার মানে তার চার্জে কোনো পরিবর্তন হয় নাই, তার মানে তার জারণ অথবা বিজারণ হয় নাই। আর যাদের জারণ অথবা বিজারণ হয় না তারা হবে দর্শক আয়ন। ঠিক আছে? ওকে, গুড গুড। আরে জোস পোলাপান সবাই বাড়তেছে। আচ্ছা ওকে, এখন দেখ ভাই এটা কুমিল্লা ভার্সিটিতে আসছিল 24-25 সালে। তো এখানে বলছে যে টিন ক্লোরাইড প্লাস 2 মার্কারি ক্লোরাইড দুইটা বিক্রিয়া করে টিন টেট্রাক্লোরাইড এবং মার্কারি ক্লোরাইড তৈরি করে। ওকে, এখন এখানে বলছে যে কোনটি জারিত হয়েছে। ওকে, তো দেখ তো ভাই আমরা এখানে কি চার্জগুলোকে বাই করতে পারবো না। দেখ ভাই আমরা কি জানি, আমরা জানি যে ক্লোরিন হচ্ছে তোর -1, তার মানে এখানে হবে তোর -2 হবে। আর -2 হওয়া মানে কি এখানে আমার টিন হবে তোর +2 হবে। আবার দেখ ভাইয়া এখানে তোর ক্লোরিন যেটা আছে, ক্লোরিন হবে তোর -2 হওয়া মানে কি তোর মার্কারি হবে তোর +2 হবে, তাই না? ওকে, এখন দেখ ভাইয়া এখানে ক্লোরিন হবে তোর -4, আর টিনটা কত হবে, টিনটা হবে তোর +4, মানে এটার অবল যার মানে 0 বানানোর জন্য আর কি। তো এইটা হবে তোর মাইনাস, এটা কত হবে, প্লাস হবে। ওকে, এখন তুই আমাকে বল জারিত কোনটা হয়েছে। দেখ তো ভাইয়া টিন ছিল +2, +2 থেকে সে কি হয়েছে ভাইয়া, তো +2 থেকে সে +4 হয়েছে, +2 থেকে সে +4 হয়েছে। তার মানে কি SN2 এর কি জারণ হয়েছে না, তার মানে আনসার কোনটা হবে, আনসার হবে তোর এ। আনসার কোনটা হবে, আনসার হবে এ। গুড। আচ্ছা আচ্ছা, গুড গুড। আরে বস প্লবান সবাই তো পারে। আচ্ছা, এখন দেখ ভাইয়া এটা খুবই একটা ফেমাস একটা কোয়েশন, এটা কিন্তু মানে পরীক্ষাতে অনেক বেশি আসে আর কি। মানে দেখবি তুই প্রতি বছরই কোনো না কোনো ভার্সিটিতে এই প্রশ্নটা পাইবেই পাবি। তো এটা একটু মনোযোগ দিয়ে কর, মানে সেম সেম কনসেপ্ট। ওকে, তো দেখ ভাই এখানে কি বলছে, তো এখানে বলছে যে নিচে কোনটি সঠিক। ওকে, তো দেখ ভাই এখানে কি আমরা একটু চার্জটা লিখে দেখ, এখানে কি হবে -2 হবে, -2 হওয়া মানে এখানে তার চার্জ হওয়া তোর +2 হওয়া, আর এখানে -3 মানে, আর এখানে হচ্ছে তোর +3 হওয়া আয়রন। তো এখানে দেখতে ভাই টিন কত হবে, টিন হবে তোর +4, আর এখানে হবে -4। আর এখানে দেখতে ভাইয়া ক্লোরিন হচ্ছে তোর -2, তার মানে আয়রন হবে তোর +2 হবে। ওকে, এখন তুই আমাকে বলতো ভাইয়া এখানে কি হয়েছে, এখানে SN2 প্লাস থেকে SN4 প্লাস হয়েছে। তার মানে তুই আমাকে বল টিন যেটা আছে, SN2 প্লাস যেটা আছে, SN2 প্লাসের কি জারণ হয়েছে না, কারণ তার চার্জ বাড়ছে। তার মানে তুই আমাকে বলতো যে SN2 প্লাস সে কীভাবে বলতো, যারা জারিত হয় তারা হচ্ছে বিজারক। তো SN2 প্লাস যদি বিজারক হয় তার মানে কীভাবে বলতো, SnCl2 এইটাও কি একটা বিজারক হবে। তার মানে আনসার কোনটা হবে, আনসার হবে এ। আমি আবার বোঝাই দেখ। ওকে ওকে, আমি আবার বোঝাই বিষয়টা দেখ। তো এখানে ঠিকই ছিল SN2 প্লাস ছিল, 2 প্লাস থেকে সে কি হয়েছে, SN4 প্লাস হয়েছে। তো তুই আমাকে বলতো ভাইয়া SN2 প্লাসে কি চার্জ বাড়ছে, তো চার্জ বাড়া মানে কি সে জারিত হয়েছে। আর যারা জারিত হয় তারা হচ্ছে বিজারক। তার মানে SN2 প্লাস কি একটা বিজারক। তো SN2 প্লাস যদি বিজারক হয় তার মানে SnCl2 কীভাবে বলতো, বিজারক। তার মানে আনসার কোনটা হবে, আনসার হবে এ। ঠিক আছে, আনসার হবে এ। আচ্ছা ওকে, এখন তোকে বলছে যে নিচের কোনটি জারক ও বিজারক উভয় রূপে কাজ করে। আচ্ছা, তো জারক মানে কি ভাবে, তো জারক মানে হচ্ছে সে ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন গ্রহণ করবে। আর বিজারক মানে কি ভাবে, তো বিজারক মানে হচ্ছে তোর সে ইলেকট্রন ত্যাগ করবে, তাই না? কারণ আমরা জানি যে জাগ্রত বিদ্যান জারক ইলেকট্রন গ্রহণ করে, বিদ্যান বিজারক ইলেকট্রন ত্যাগ করে। আচ্ছা, তো আমাকে এখানে দেখতে হবে যে কোনটা একই সাথে ইলেকট্রন গ্রহণও করে ইলেকট্রন ত্যাগও করে। সো দেখ ভাইয়া যে Fe3+, দেখতো ভাইয়া আয়রন 3+, আয়রন 3+ যদি সে একটা ইলেকট্রন গ্রহণ করে তার মানে তুই আমাকে বল সে +3 আছে, +3 আর সাথে একটা মাইনাস যুক্ত হয়েছে, তার মানে এখানে তার চার্জ কত হবে, তার চার্জ হবে তোর Fe2+ হবে। ওকে, তো দেখ ভাইয়া Fe3+ সে কি করছে, হয়তো একটা ইলেকট্রন গ্রহণ করে সে Fe2+ হয়েছে।
তার মানে সে ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে সে কি হয়তো সে হচ্ছে তো একটা জারক। এখন তুই আমাকে বলতো ভাইয়া যে Fe3+ যেটা আছে, Fe3+ সে কি একটা ইলেকট্রন ত্যাগ করে কখনো Fe4+ হবে না। Fe3+ কখনো একটা ইলেকট্রন ত্যাগ করে Fe4+ হইতে পারে না। কেন হইতে পারে না? কারণ সেখানে আমার অনেক বেশি পরিমাণে এনার্জি লাগে, ঠিক আছে, সেখানে অনেক বেশি পরিমাণে এনার্জি লাগে, তো এখানে এটা হইতে পারে না। তার মানে Fe3+ ইলেকট্রন গ্রহণ করে ঠিক আছে, বাট সে ইলেকট্রন ত্যাগ করতে পারে না, এই জন্য সে জারক অথবা বিজারক না, মানে জারক কিন্তু বিজারক না। অপরদিকে দেখ ভাইয়া Fe2+ যেটা আছে, Fe2+ যেটা আছে, Fe2+ যেটা আছে সেটা দেখি আমরা কি ঘটনা ঘটে। দেখ Fe2+ যেটা আছে, Fe2+ সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তার মানে সে কি হবে Fe+ হবে। আবার দেখ ভাইয়া Fe2+ সে যখন একটা ইলেকট্রন ত্যাগ করবে তখন কি তার চার্জ কি হবে হয়তো Fe3+ হবে। তাহলে তুই আমাকে বল আয়রন Fe+ একই সাথে ইলেকট্রন গ্রহণ করতেছে আবার ইলেকট্রন ত্যাগ করতেছে, তো ইলেকট্রন গ্রহণ করতেছে মানে সে জারক, আবার ইলেকট্রন ত্যাগ করতেছে মানে কি সে বলতো বিজারক। তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে বি, ঠিক আছে, আনসার কোনটা হবে? আনসার হবে বি। আচ্ছা ওকে ভাইয়া, এখন তোদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই Fe3+ কেন একটা ইলেকট্রন ত্যাগ করে না? প্রশ্ন আসতে পারে কিনা? হ্যাঁ আসতে পারে, আমি একটু তোদেরকে বোঝানোর ট্রাই করি। দেখ যদিও দরকার নেই, তাও আমি বোঝানোর ট্রাই করি। দেখ তো দেখ ভাইয়া আমরা লিখলাম Fe3+। দেখ ভাইয়া, তো আয়রনের ক্ষেত্রে তার পারমাণবিক সংখ্যা তো 26, তার মানে তার ইলেকট্রন বিন্যাস হবে তোর 1s2 2s2 2p6। ওকে, তারপর দিলাম আমরা 3s2 3p6 দিলাম। ওকে, তারপর ইলেকট্রন কোথায় ঢুকবে? ইলেকট্রনটা ঢুকবে তোর 4s এর মধ্যে, তার মানে 4s এর মধ্যে ঢুকলো দুইটা, তার মানে মোট 20টা কভার হয়েছে। তার মানে 3d এর মধ্যে কত কয়টা ঢুকবে? 3d এর মধ্যে তোর আরো 6টা ঢুকবে, তাই না? তার মানে 26টা হয়ে গেছে। ওকে, এখন তুই আমাকে বলতো ভাই Fe3+ মানে কি ভাই বলতো? Fe3+ মানে সে 3টা ইলেকট্রন ত্যাগ করবে। সো সে 3টা ইলেকট্রন কোথা থেকে ত্যাগ করবে? আমার 4s থেকে ত্যাগ করবে 2টা, আর 3d থেকে ত্যাগ করবে একটা। তার মানে দেখি এখানে কি থাকবে, এখানে 4s এ কোনো ইলেকট্রন থাকবে না, আর 3d এর মধ্যে কয়টা থাকবে? 3d এর মধ্যে তোর 5টা থাকবে। 6টা থেকে কয়টা থাকবে ভাই বলতো? 5টা থাকবে। ওকে, এখন তুই আমাকে বলতো ভাইয়া 3d, তো 3d উপশক্তি স্তরের মধ্যে ইলেকট্রন কয়টা আছে? 3d উপশক্তি স্তরের মধ্যে ইলেকট্রন আছে তোর 5টা। তো তুই আমাকে বলতো ভাইয়া d উপশক্তি স্তরের মধ্যে অরবিটাল কয়টা থাকে? d উপশক্তি স্তরের মধ্যে অরবিটাল থাকে কয়টা? অরবিটাল থাকে তোর 5টা। কয়টা থাকে? 5টা থাকে। আচ্ছা ফাইন, তাহলে দেখ লিখলাম আমরা 1 2 3 4 5, 1 2 3 4 5, 5টা উপশক্তি 5টা অরবিটাল লিখলাম। ওকে, এখন ইলেকট্রন এখানে কয়টা আছে? 5টা আছে। তাহলে দেখ আমরা এখানে 5 ইলেকট্রন দিলাম, 1টা 2টা 3টা 4টা 5টা। ওকে, এখন তুই আমাকে বলতে ভাই এটা কি বেশি স্থিতিশীল না? কারণ আমরা জানি কোনো একটা উপশক্তি স্তরে ইলেকট্রন যখন অর্ধপূর্ণ অথবা পরিপূর্ণ থাকে তখন সেটা বেশি স্থিতিশীল হয়, আর বেশি স্থিতিশীল হলে আমরা এখান থেকে কোনো ইলেকট্রন সরাতে পারবো না, ঠিক আছে। এই জন্য দেখা যাচ্ছে Fe3+ থেকে আমরা একটা ইলেকট্রন সরাইতে পারি না, বাট Fe2+ থেকে আমরা ইজিলি একটা ইলেকট্রন সরাইতে পারি। বুঝছে কিনা সবাই? তো সুতরাং আনসার কোনটা হবে? আনসার হবে তোর Fe2+, ঠিক আছে। ওকে ওকে, আচ্ছা দেখ ডিতে কটা থাকতে পারে? 10টা থাকতে পারে, 10টা থাকতে পারে। তো অর্ধপূর্ণ অথবা পরিপূর্ণ থাকলে সেটা বেশি স্থিতিশীল হয় আর কি। আচ্ছা, এখন আসি আমরা পরবর্তী কোয়েশ্চন বা পরবর্তী টাইপ, অসামঞ্জস্য বিক্রিয়া। আচ্ছা, তো অসামঞ্জস্য বিক্রিয়া জিনিসটা কি ভাইয়া বলতো? অসামঞ্জস্য বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় একই বিক্রিয়কের একই পরমাণুর একই সাথে জারণ এবং বিজারণ উভয়ই ঘটে তাকে অসামঞ্জস্য বিক্রিয়া বলে। আচ্ছা, তো দেখ আমি এটা মানে তোরা চাইলে এটা হিসাব করে বের করতে পারবি, কোনো সমস্যা নেই। তাও আমি টাইম সেভ করার জন্য আমি আগে থেকে বের করে লিখছি আর কি, তোরা চাইলে এইগুলো বের করতে পারবি আর কি। আচ্ছা, এখন দেখ ভাইয়া আমার একই বিক্রিয়কের দেখ একবার এখানে 0 থেকে কি হয়েছে? 0 থেকে তোর -1 হয়েছে। আবার দেখ ভাইয়া একই সাথে একই বিক্রিয়কের 0 থেকে কি হয়েছে হয়তো +1 হয়েছে। তাহলে তুই আমাকে বল একই সাথে আমার চার্জ কমছে আবার একই সাথে চার্জ বাড়ছে, তো তুই আমাকে বল চার্জ বাড়া মানে কি ভাইয়া? এখানে কি হয়েছে? জারিত হয়েছে। কি হয়েছে ভাইয়া? তো জারিত হয়েছে। আর চার্জ কমা মানে কি? এখানে কি হয়েছে বলতো? বিজারিত হয়েছে। তাহলে তুই আমাকে বল এখানে কি ঘটনা করছে? আমার একই বিক্রিয়কের একই পরমাণুর একবার জারণ হয়েছে একবার বিজারণ হয়েছে, তার মানে এই বিক্রিয়াটাকে আমরা কি বলবো? এই বিক্রিয়াটাকে আমরা বলবো অসামঞ্জস্য বিক্রিয়া, ঠিক আছে, অসামঞ্জস্য বিক্রিয়া বলবো। আচ্ছা ওকে ফাইন। ওকে, তো অসামঞ্জস্য বিক্রিয়া থেকে কিন্তু পরীক্ষাতে অনেক বেশি কোশ্চেন আসে। ওকে, তো এখানে তোকে বললো যে নিচের কোনটি অসামঞ্জস্য বিক্রিয়া। আচ্ছা ফাইন, তো দেখতো ভাই এখানে কোথায় মানে একই জিনিসের রিপিট ঘটছে। দেখতো ভাই এখানে কি আমার একই জিনিস কি রিপিট ঘটছে? একই জিনিসের কিন্তু রিপিট ঘটে নাই। এখানে দেখ ভাইয়া একই জিনিসের কিন্তু রিপিট ঘটে নাই, বাট এই যে বিক্রিয়াটা আছে দেখতো ভাইয়া এই বিক্রিয়ার মধ্যে দেখ এখানে ক্লোরিন আছে, দেখ এখানেও ক্লোরিন আছে এখানে ক্লোরিন আছে, মানে একই জিনিসের রিপিট ঘটছে আর কি। তাহলে তুই আমাকে বল ভাইয়া
তুই আমাকে বল যে এখানের মধ্যে ক্লোরিনের চার্জ কত, ক্লোরিন হচ্ছে মুক্ত অবস্থা আছে, তার মানে তার চার্জ হবে 0 হবে। আচ্ছা এখন তুই আমাকে বলতো ভাই এখানের মধ্যে আমার ক্লোরিনের চার্জ কত, ক্লোরিনের চার্জ হচ্ছে তোর -1, তো আমি এখানে দিলাম -1 দিলাম, ওকে, আর এখানে দিলাম আমরা +1 দিলাম, ওকে ফাইন। আচ্ছা আর এখানে তুই আমাকে বলতো ক্লোরিনের চার্জ কত। দেখ ভাইয়া আমরা জানি হাইড্রোজেন হচ্ছে তোর +1 আর অক্সিজেন কত ভাই, তো অক্সিজেন হচ্ছে তোর -2, তাহলে তুই আমাকে বল -2 +1 মানে কি ভাই, তো -1, তার মানে ক্লোরিনের চার্জ কত হবে এখানে, ক্লোরিনের চার্জ হবে তোর +1, কারণ ক্লোরিনের চার্জ +1 হলেই আমার এটার ওভারঅল জারণ মান 0 হবে। তার মানে একটা জিনিস খেয়াল কর ভাইয়া, একটা জিনিস খেয়াল কর যে ক্লোরিনের ক্ষেত্রে তার একবার চার্জ হচ্ছে তোর -1, একবার তার চার্জ হয়েছে -1, আবার তার চার্জ হয়েছে +1, তার মানে একই সাথে তার জারণ হয়েছে আবার একই সাথে তার বিজারণ হয়েছে। তার মানে কি আমরা কি জানি, আমরা জানি যে কোনো একটা বিক্রিয়কের একই সাথে যখন জারণ হয় আবার একই সাথে বিজারণ হয় তখন সেটাকে আমরা বলি অসামঞ্জস্য বিক্রিয়া। তার মানে আনসার কোনটা হবে, আনসার হবে তোর সি। আনসার কোনটা হবে, আনসার হবে সি। আরে সেই বস ফলাপান, ওকে। আচ্ছা এখন এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখ যে নিচের কোনটি বিজারিত হয়েছে। আচ্ছা ফাইন, তো দেখ আমরা এখানে দেখলাম যে এখানে দেখ প্রথম আমরা দেখি যে এখানে কি ছিল, আয়রন মাইনাস হিসেবে ছিল। সো মাইনাস থেকে কি হয়েছে বলতো, এখানে দেখ আয়রন মুক্ত অবস্থায় আছে মানে যৌগ হিসেবে আছে, তার মানে কিন্তু তার চার্জ কত 0। তার মানে দেখ এখানে মাইনাস ছিল, মাইনাস থেকে কি হয়েছে, মাইনাস থেকে সে 0 হয়েছে, ওকে ফাইন। এখন দেখতো ভাইয়া এখানে মধ্যে আমার আয়োডিন যেটা আছে, আয়োডিনের চার্জ কত ভাই বলতো, আমরা কি বাইর করতে পারবো না। দেখ আমরা আয়োডিনের চার্জটা কত হলাম, x হলাম, তার মানে দেখ x প্লাস দেখ অক্সিজেন হচ্ছে তোর -2, তার মানে কি হবে -6 হবে, সমান সমান কত হবে, সমান সমান হবে তোর এখানে -1 আছে, তো এখানে দিলাম আমি -1 দিলাম। তার মানে এখানে x এর মান কত হবে, x এর মান হবে তোর কি হবে, x এর মান হবে দেখ আমরা এখানে লিখি যে -6, তার এখানে হবে তো +5 হবে, ওকে। তাহলে দেখ এখানে আমার আয়োডিন কত ভাই তো +5 আছে, ওকে। এখন দেখ ভাইয়া যে আমার IO3 মানে যেটা ছিল সেখানে দেখ +5 থেকে কি হয়েছে হয়তো, +5 থেকে সে 0 হয়েছে, +5 থেকে কি হয়েছে হয়তো 0 হয়েছে, আর এখানে -1 থেকে সে 0 হয়েছে। তাহলে তুই আমাকে বল কোথায় বিজারিত হয়েছে, বিজারিত হওয়া মানে কি, বিজারিত হওয়া মানে চার সংখ্যা কোথায় কমছে। দেখ আমার এখানে চার্জ ছিল +5 থেকে সে কি হয়েছে 0 হয়েছে, তার মানে কি তার চার্জ কমছে, আর যার চার্জ কমে সেটা কি হয়, বিজারিত হয়। তার মানে আনসার কোনটা হবে, আনসার হবে তোর IO3-, তার মানে আনসার কোনটা হবে, আনসার হবে বি, ঠিক আছে। আনসার কোনটা হবে, আনসার হবে বি, এই I- না। দেখ ভাই I- থেকে 0 হয়েছে, এই -1 বড় নাকি 0 বড়, সংখ্যাটা কেমন নাই যে এখানে তোর 0 ছিল 0, তারপর এখানে হচ্ছে তোর -1, এখানে হচ্ছে তোর -2, আর এখানে ছিল তোর +1, এখানে হচ্ছে তোর +2, তাই না। তারপর -1 হচ্ছে 0 বড়, 0 হচ্ছে 1 বড়, আর 1 হচ্ছে 2 বড় সংখ্যা রেখা, ঠিক আছে। তোদের ধর কি সংখ্যা রেখা ভুলে গেলি নাকি? আচ্ছা ওকে, কোনো সমস্যা নেই, চিল বসেরা চিল। আচ্ছা দেখ ভাইয়া, তার মানে দেখ এখানে যেহেতু তার চার্জ কমছে তার মানে এটা বিচারিত হয়েছে, ওকে। আচ্ছা তো এখন এখানে বলছে যে নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া, ঠিক আছে, কোনটি জারণ বিজারণ বিক্রিয়া। আচ্ছা তো দেখ ভাইয়া জারণ বিজারণ বিক্রিয়া মানে কি, এখানে আমার চার্জের পরিবর্তন হবে। দেখ ভাই এখানে কি আমার চার্জে কোনো পরিবর্তন হচ্ছে না, দেখ এখানে কপার 2+, আবার এখানে কিন্তু কপার 2+, কারণ আমরা জানি যে NaC যেটা আছে তার চার্জ থেকে তো 0 থাকে, তো এটা যদি 0 হয় তার মানে কপার যেটা আছে, কপার চার্জ এক্স্যাক্টলি কত হলে আমার এইটার ওভারঅল চার্জ +2 হবে, এটার চার্জ তোর +2 হলে সেটা ওভারঅল 0 হবে, মানে ওভারঅল মানে +2 হলে ওভারঅলটা 0 হবে। আবার দেখ ভাইয়া এখানে ক্ষেত্রে আমার ঠিক একইভাবে সেম ঘটনাই ঘটছে, বাট তুই একটা জিনিস খেয়াল কর, এখানে দেখ ক্লোরিনের ক্ষেত্রে তার এখানে বর্তমানে জারণ মান কত আছে, 0 আছে, কারণ আমরা জানি যে ক্লোরিন যেটা আছে সেটা হচ্ছে একটা যৌগ, আর যৌগের ক্ষেত্রে তার জারণ মান কত হয়, জারণ মান হয় তোর 0, ওকে। এখন দেখ ভাই 0 থেকে সে একবার কি হয়েছে, সে একবার তোর -1 হয়েছে, তার মানে দেখ 0 থেকে সে কি হয়েছে, 0 থেকে সে একবার -1 হয়েছে। আবার তুই আমাকে বলতো ভাইয়া এখানের মধ্যে আমার ক্লোরিনের জারণ মান কত। দেখ আমরা জানি অক্সিজেনের ক্ষেত্রে তার জারণ মান হচ্ছে তোর -2। আচ্ছা দেখ আমরা লিখি ক্লোরিন যেটা আছে তার জারণ মানটাকে আমরা x হলাম, সো x প্লাস অক্সিজেন কত হয়, তো অক্সিজেন হচ্ছে তোর -2, তো আমি এখানে দিলাম -2 দিলাম, আর এখানে কি আছে বলতো −1 আছে, তার মানে এখানে দিলাম আমরা -1, তার মানে দেখেন কি হবে, x সমান হবে তোর -1, আর এটা হবে তোমার -2 মানে +3, তার মানে কি হবে -1 +2 মানে হচ্ছে তোর +1 হবে, তাই না। আচ্ছা ওকে, তার মানে দেখ ভাইয়া এখানের মধ্যে তার চার্জ কত, তার চার্জ হচ্ছে তোর +1, তাই না। হ্যাঁ তার চার্জ হচ্ছে +1, তার মানে দেখ ক্লোরিন যেটা আছে তার একবার হচ্ছে তোর -1, আবার একবার হচ্ছে তোর +1। তাহলে তুই আমাকে বল এখানে কি একবার তার জারণ ঘটছে আবার আরেকবার তার বিজারণ ঘটছে, মানে একবার তার জারণ ঘটছে আবার আরেকবার তার বিজারণ ঘটছে, তার মানে জারণ বিজারণ একই সাথে ঘটতেছে, তার মানে এটা কি ব্যাপারটা জারণ বিজারণ বিক্রিয়া। আচ্ছা এখন এসে আমরা সামঞ্জস্য বিক্রিয়া মানে কি। তো সামঞ্জস্য বিক্রিয়া মানে হচ্ছে যে বিক্রিয়ায় দুটি ভিন্ন বিক্রিয়কের
একই পরমাণুর একই সাথে জারণ এবং বিজারণ উভয় ঘটে তখন তাকে আমরা সামঞ্জস্য বিক্রিয়া বলে। আচ্ছা, তো দেখ ভাই এখানে কি আছে, আমার দুইটা বিক্রিয়ক আছে। সো দুইটা বিক্রিয়কের মতো দেখতে ভাই আমার কি একই পরমাণু আছে না, একই পরমাণু আছে। দেখ, সো একই পরমাণু দেখ ভাইয়া, একবার তার কি হয়েছে, একবার তার -2 থেকে সে 0 হয়েছে, তার মানে একবার তার জারণ হয়েছে। আবার দেখ সে কি ছিল, +4 ছিল, +4 থেকে কি হয়েছে তো সে 0 হয়েছে। তাহলে তুই আমাকে বল, দুটি ভিন্ন বিক্রিয়কের একই পরমাণুর একবার জারণ হয়েছে আবার বিজারণ হয়েছে, ঠিক আছে, আবার বিজারণ হয়েছে, তাহলে এই বিক্রিয়াটাকে আমরা কি বলবো, এই বিক্রিয়াটাকে আমরা বলবো সামঞ্জস্য বিক্রিয়া। কি বলবো আমরা, সামঞ্জস্য বিক্রিয়া বলবো। হ্যাঁ, সেটা অসামঞ্জস্য বিক্রিয়া। হ্যাঁ, তো অসামঞ্জস্য বিক্রিয়া মানে কি, সেটা কি একটা জারণ বিজারণ বিক্রিয়া না? হ্যাঁ, সেটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। সামঞ্জস্য বিক্রিয়া তোমার জারণ বিজারণ বিক্রিয়া আর কি, মানে যেখানে তো জারণ বিজারণ হইতেছে। আচ্ছা, তো এখন দেখো এখানে মেডিকেলে কিন্তু 24-25 কিন্তু এখান থেকে একটা কোশ্চেন আসছিল। দেখো তো ভাই সেম কোশ্চেনটা না, এখানে কি ছিল দেখো, এখানে সালফার, দেখো এটা যদি +2 হয় তার মানে এটা হবে তোমার -2 হবে। আর এখানে দেখো অক্সিজেন যদি তোমার -4 হয় তার মানে এখানে হবে তোমার +4 হবে। তো এখানে কি আছে তো 0 আছে, তার মানে দেখো -2 থেকে কি হয়েছে, -2 থেকে একবার 0 হয়েছে, তার মানে তার চার্জ একবার বাড়ছে, তার মানে এখানে জারণ হয়েছে। আবার দেখো +4 থেকে সে কি হয়েছে ভাই তো 0 হয়েছে, তার মানে কি তার চার্জ কমছে। তার মানে দুটি ভিন্ন বিক্রিয়কের মধ্যে একই পরমাণুর একই পরিমাণে যখন একবার জারণ ঘটে আবার আরেকবার যখন বিজারণ ঘটে তখন সেটাকে আমরা কি বলবো, সামঞ্জস্য বিক্রিয়া বলবো। তার মানে আনসার কোনটা হবে, আনসার হবে এ। আনসার কোনটা হবে, আনসার হবে এ। হ্যাঁ, জারণ বিজারণ একই সাথে হয়েছে, বাট জারণ বিজারণ আলটিমেটলি তো হয়েছে, ঠিক আছে। ওকে ওকে, এখন এসে আমরা শত জারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়া মানে কি, তো কি বলছে দেখ, যে বিক্রিয়ায় একই বিক্রিয়কের দুটি ভিন্ন পরমাণুর একই সাথে জারণ বিজারণ উভয় বিক্রিয়া ঘটে সেই বিক্রিয়াকে আমরা বলি শত জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে দেখ এখানে আমরা কিভাবে, তো বিক্রিয়ক হচ্ছে তোর একটা, তো বিক্রিয়কের মধ্যে থাক ভাইয়া দুইটা পরমাণু আছে, একটা নাইট্রোজেন একটা হচ্ছে তোর অক্সিজেন। তাহলে দেখ নাইট্রোজেন কি হয়েছে বলতো, নাইট্রোজেন সে +5 থেকে সে +3 হয়েছে। অপরদিকে অক্সিজেন যেটা আছে, অক্সিজেন সে -2 থেকে সে 0 হয়েছে। তার মানে তুই আমাকে বল, একই বিক্রিয়কের মধ্যে দুটি পরমাণু আছে, একটা পরমাণু কি হয়েছে বলতো, একটা পরমাণুর +5 থেকে +3 হয়েছে, তার মানে কি তার চার্জ কমছে। তো চার্জ কমছে মানে কি সে জারিত হয়েছে। আবার অন্য একটি পরমাণু -2 থেকে 0 হয়েছে, তার মানে কি তার চার্জ বাড়ছে। তাহলে দেখ একই বিক্রিয়কের দুটি ভিন্ন পরমাণু যখন একই সাথে জারণ হয় এবং একই সাথে বিজারণ হয় তখন সেটাকে আমরা বলি শত জারণ বিজারণ বিক্রিয়া, ঠিক আছে, শত জারণ বিজারণ বিক্রিয়া। হ্যাঁ, একই সাথে জারণ বিজারণ ঘটে, মানে জারণ বিজারণ ঘটে বলেই তো সেটা মানে সামঞ্জস্য অসামঞ্জস্য বিক্রিয়া। সামঞ্জস্য অসামঞ্জস্য বিক্রিয়া ওয়ান কাইন্ড অফ জারণ বিজারণ বিক্রিয়া। সামঞ্জস্য অসামঞ্জস্য বিক্রিয়া মানে কি ওয়ান কাইন্ড অফ জারণ বিজারণ বিক্রিয়া। সেখানে জারণ বিজারণ ঘটতেছে মানে সেটা তোমার সামঞ্জস্য অথবা অসামঞ্জস্য বিক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, তো এখন আসে আমরা জারক বিজারকের তুল্য সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করতে পারি, ঠিক আছে। জারক বিজারকের তুল্য সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। আচ্ছা ফাইন, তো দেখ এখানে এটা বোঝার আগে আমরা কিছু জিনিস একটু মুখস্থ করে নিব, মানে মুখস্থ না, তোরা চাইলে বুঝে করতে পারিস, বাট যদি আমরা মুখস্থ করে ফেলি তখন আমাদের লাইফটা আরও ইজি হয়ে যাবে আর কি, মানে আমরা ইজিলি সব কিছু বের করে ফেলতে পারবো। কারণ পরীক্ষাতে তো তোর এত বেশি টাইম নাই যে তুই বের করে মানে ধরে ধরে বের করবি। দেখ, তো আমরা দেখবো জারক বিজারকের তুল্য সংখ্যা কীভাবে নির্ণয় করতে পারি এবং সেটা হচ্ছে তোর অম্লের মাধ্যমে। তো আমাদের আপাতত ভার্সিটি তবে মেডিকেলের মধ্যে অম্লীয় মাধ্যমেটা সবচেয়ে বেশি আসে, আর ক্ষারীয় মাধ্যমে খুব একটা বেশি আসে না। লাস্ট কবে আসছিল সেটা আমার মনে নাই, মানে অনেক অনেক আগে একবার আসছিল, বাট এটা আসার পসিবিলিটি খুবই জিরো। সো আমরা আপাতত যেগুলো আসে সেগুলো নিয়ে আমরা ফোকাস করি। সো তুই মাথায় রাখবি অম্লের মাধ্যমে জারক এবং বিজারকের তুল্য সংখ্যা আমরা কীভাবে নির্ণয় করব। আচ্ছা আচ্ছা ওকে, তো দেখ ভাইয়া এখানে কি আছে, জারক, তো আমরা কি জানি জারক হচ্ছে তোর ইলেকট্রন গ্রহণ করে। সো মাথায় রাখবি জারকের ক্ষেত্রে সে যতটা ইলেকট্রন গ্রহণ করে তার তুল্য সংখ্যা হবে ঠিক তত। কে বলছে বলতো, জারকের ক্ষেত্রে সে যতটা ইলেকট্রন গ্রহণ করবে সেটাই হবে তার তুল্য সংখ্যা। তো তুই মাথায় রাখবি যে KMnO4 সেটা অম্লীয় মাধ্যমে Mn2+ তৈরি করে, সে কি তৈরি করে, Mn2+ তৈরি করে, এবং এই ক্ষেত্রে তার তুল্য সংখ্যা কত হবে, 5 হবে। ওকে, তো আমি একটু দেখাই তোকে, তাও একটু দেখাই যে কীভাবে হয়। দেখ, সো তুই যদি এখানে হিসাব করিস, তুই হিসাব করে দেখলি যে এখানে আমার ম্যাঙ্গানিজের চার্জ হবে তোর +7। সো দেখ ভাইয়া +7 থেকে সে কী হয়েছে তো +2 হয়েছে। তাহলে তুই আমাকে বল চার্জ কি হয়েছে, চার্জ কমছে, +7 থেকে +2 হয়েছে, তার মানে তার চার্জ কত কমছে, 5 কমছে। তো চার্জ 5 কমা মানে কি ভাই বলতো, সে 5 ইলেকট্রন গ্রহণ করছে। সো যেহেতু সে 5 ইলেকট্রন গ্রহণ করছে তার মানে তার তুল্য সংখ্যা হবে 5, ঠিক আছে ভাইয়া। ঠিক একইভাবে K2Cr2O7। সো তুই যদি এখানের মধ্যে ক্রোমিয়ামের জারণ মান বাইর করস আর কি, তো বাইর করে দেখবি যেখানে আমার 6টা ইলেকট্রনের মানে গ্রহণ হয়, তার মানে তার তুল্য সংখ্যা হচ্ছে তোর 6। আবার হ্যালোজেন X2 হ্যালোজেন কোনগুলো, গ্রুপ 17 মৌলগুলো, ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন,
আচ্ছা, একজন বলতেছে সামঞ্জস্য এবং অসামঞ্জস্য বিক্রিয়া দুইটাতে কি দুইটা ডিফারেন্স কি, সেই আমি একটু দেখাইছি। দেখ, সামঞ্জস্য এবং অসামঞ্জস্য মধ্যে পার্থক্য। আচ্ছা দেখ, অসামঞ্জস্যের মধ্যে কি হয়, আমার একই বিক্রিয়কের একবার জারণ হয় একবার বিজারণ হয়। আর সামঞ্জস্যতে কি হয়, সামঞ্জস্যতে দেখ ভাইয়া যে আমার এখানে আমাদের দেখ আমার দুইটি ভিন্ন বিক্রিয়ক থাকে। অসামঞ্জস্যের মধ্যে কি থাকে, একটা বিক্রিয়ক থাকে। এখানে কি থাকে ভাইয়া বলতো, দুইটা বিক্রিয়ক থাকে, দুইটা বিক্রিয়কের মধ্যে একই পরমাণু থাকে। সো একই পরিমাণু যখন জারণ অথবা বিজারণ ঘটে তখন সেটাকে আমরা বলি সামঞ্জস্য বিক্রিয়া আর কি। আচ্ছা ওকে, ঠিক আছে, আমরা এটা পরে স্কিপ করি, আমরা একদম লাস্টে দেখবো না, ঠিক আছে, লাস্টে দেখবো না। আচ্ছা ওকে, তো হ্যালোজেন যদি থাকে সেটা অম্লের মাধ্যমে 2x মাইনাস তৈরি করে এবং এই এতে তার তুলনা সংখ্যা হয়তো আর 2। ঠিক একইভাবে দেখো, হ্যালোজেন হিসেবে আমরা ক্লোরিন নিলাম, ব্রোমিন নিলাম, আয়োডিন নিলাম, তার মানে এখানে কি উৎপন্ন হবে, ক্লোরিন থেকে উৎপন্ন হবে 2Cl মাইনাস, ব্রোমিন থেকে উৎপন্ন হবে 2Br মাইনাস, আর আয়োডিন থেকে উৎপন্ন হবে 2I মাইনাস, এবং প্রতি ক্ষেত্রে তার তুলনা সংখ্যা কত হবে, 2 হবে। আর বিজারকের ক্ষেত্রে তুই যদি দেখিস যে FeSO4 অথবা Fe2+ আছে, সেখান থেকে আমার অম্লের মাধ্যমে তৈরি হবে Fe3+। তাহলে তুই আমাকে বল এখানে তার চার্জ কত, +2, +2 থেকে সে কি হয়েছে, +3 হয়েছে, তার মানে তার চার্জ কত বাড়ছে, 1 বাড়ছে। তো চার্জ 1 বাড়া মানে কি পাবো, তো সে একটা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে তার তুলনা সংখ্যা হবে 1। ঠিক আছে, আচ্ছা ওকে ওকে, গুড গুড, ওকে ওকে। আচ্ছা, তো এখন মাথায় রাখবি H2CO4 থেকে কি উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এবং দেখ এখানে হাইড্রোজেন কয়টা আছে, 2টা আছে, তার মানে তার তুলনা সংখ্যা হবে 2। H2O2 থেকে আমার অক্সিজেন উৎপন্ন হয় এবং এক্ষেত্রে যেহেতু হাইড্রোজেন 2টা আছে, তার মানে তার তুলনা সংখ্যা হবে 2। আর KX থেকে X2 উৎপন্ন হয়, মানে পটাশিয়ামের সাথে যখন হ্যালোজেন থাকে তখন সেখান থেকে আমার হ্যালোজেন উৎপন্ন হয় এবং এক্ষেত্রে তার তুলনা সংখ্যা 1। তাহলে তুই আমাকে বল, পটাশিয়াম ক্লোরাইড থেকে কি উৎপন্ন হবে, ক্লোরিন উৎপন্ন হবে এবং তার তুলনা সংখ্যা হবে 1। পটাশিয়াম ব্রোমাইড থেকে ব্রোমিন উৎপন্ন হবে, তার তুলনা সংখ্যা হবে 1। পটাশিয়াম আয়োডাইড থেকে আয়োডিন উৎপন্ন হবে, তার মানে তার তুলনা সংখ্যা হবে 1। ওকে, তো H2S এর ক্ষেত্রে মাথায় রাখবি উৎপন্ন হয় তোর S, আর এক্ষেত্রে তার তুলনা সংখ্যা হবে তোর 2। কেন, কারণ এখানে হাইড্রোজেন 2টা আছে। আর Na2S2O3, আচ্ছা এটা এডিট হয় নাই, Na2S2O3 এটা থেকে কি উৎপন্ন হয়, এটা থেকে উৎপন্ন হয় S4O6 2- উৎপন্ন হয়। আর এক্ষেত্রে তার তুলনা সংখ্যা হচ্ছে 1। এগুলো একটু মুখস্থ রাখবে বাকি, এগুলো হচ্ছে তোর টানা মুখস্থ রাখবি, টিএম টিএম টানা মুখস্থ রাখবি। মানে টানা মুখস্থ রাখলে তুই দেখবি যে কোনো বিক্রিয়া খুব ইজিলি সলভ করতে পারতেছিস আর কি, কারণ পরীক্ষাতে তো এত টাইম নাই। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা দেখবো জারণ বিজারণ কিভাবে আমরা সমতাকরণ করতে পারি। আচ্ছা, তো এখানে আমরা কিছু পয়েন্ট লিখছি। প্রথমে আমরা কি করব, তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করব, তুল্য সংখ্যা আমরা এক্সচেঞ্জ করব, অর্থাৎ জারকের তুল্য সংখ্যা দিব আমরা বিজারককে, আর বিজারকের তুল্য সংখ্যা দিব জারককে। ঠিক আছে ভাইয়া, ওকে। আর এখানে কি করবো ভাইয়া বলতো, আমরা এখানের মধ্যে অ্যাসিডের যে ঋণাত্মক অংশ আছে এই অ্যাসিড অংশের সাথে আমরা সকল ধাতু যুক্ত করবো, কারণ আমরা এখানে কি করবো ভাইয়া, আমরা জারণ বিজারণ অম্লের মাধ্যমে করব। তো প্রথম দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তোমার অ্যাসিডের ঋণাত্মক অংশের সাথে আমরা সকল ধাতু যুক্ত করব। তারপর হচ্ছে যে জারক এবং বিজারক হতে যা যা উৎপন্ন হওয়ার কথা তা লিখছি কিনা চেক করবো, না লিখলে লিখে দেব। তারপর জারকে যতগুলো অক্সিজেন থাকবে উৎপাদক ততগুলো পানি উৎপন্ন হবে, পানির জন্য প্রয়োজনীয় H+ বিজারক থেকে আসবে, আর বিজারক না থাকলে অ্যাসিড থেকে আসবে। তারপর আমরা ডান পাশে যতগুলো ধাতু আছে সবগুলো ধাতুকে সমতাকরণ করব। আর এখানে ইম্পর্টেন্ট কিছু নোট আছে, সেটা হচ্ছে তোমার জারকের সাথে জারক অথবা বিজারকের সাথে বিজারক কখনো বিক্রিয়া করে না, অর্থাৎ জারকের সাথে একমাত্র বিজারকই বিক্রিয়া করে এবং বিজারক থাকলে সেক্ষেত্রে জারকই একমাত্র বিজারকের সাথে বিক্রিয়া করে। আচ্ছা, তো চলো আমরা জারণ বিজারণ সমতাকরণটা করি। আমি জানি তোমাদের প্রথমটা একটু ঝামেলা হতে পারে, না Na2S2O3 এটা ক্ষেত্রে 1ই হবে, এটা তুমি একটু দেখিও, হ্যাঁ। আচ্ছা, তো এখন আমরা দেখবো যে জারণ বিজারণ সমতাকরণ কিভাবে করব। তো আমি একটা করি, তোমরা একটু মনোযোগ দিয়ে করো, সমস্যা নেই, প্রথমটা না বলতে সমস্যা নেই, আমরা যখন আরো 2-3টা প্র্যাকটিস করবো দেখবা তোমার সব কিছু একদম মাথার মধ্যে ঢুকে গেছে। আচ্ছা, তো প্রথম শর্ত কি ছিল, যে আমরা জারক এবং বিজারকের তুল্য সংখ্যাকে এক্সচেঞ্জ করবো। তাহলে তুমি আমাকে বলো KMnO4 এটি কি একটা জারক, FeSO4 কি হবে, তো সেটা একটা বিজারক। তো KMnO4 যারা ছিল তার তুল্য সংখ্যা কত ছিল, তার তুল্য সংখ্যা ছিল তোমার 5, আর FeSO4 এর ক্ষেত্রে তার তুল্য সংখ্যা ছিল 1। ওই যে আমরা একটু দেখছিলাম, ঠিক আছে, KMnO4 জারক, FeSO4 বিজারক, এটা তুল্য সংখ্যা 5, এটা তুল্য সংখ্যা হচ্ছে 1। তো প্রথম কাজ কি ভাই বলতো, প্রথম কাজ হচ্ছে আমাদের তুল্য সংখ্যাকে এক্সচেঞ্জ করে দিতে হবে। তার মানে আমরা এখানে দেবো 1, এখানে দেবো আমরা 1, আর এখানে দেবো আমরা 5 দেবো। ঠিক আছে, এখানে আমরা 5 দেবো। সো প্রথমে আমরা তুল্য সংখ্যাকে এক্সচেঞ্জ করে দিলাম। ওকে ফাইন। আচ্ছা, একটু মনোযোগ দিয়ে বোঝা ট্রাই করো, একটু মনোযোগ দিয়ে বোঝা ট্রাই করো। ওকে, আচ্ছা, এখন 2 নম্বর পয়েন্টে কি বলছিল, 2 নম্বর পয়েন্টটা বলছিল যে অ্যাসিডের ঋণাত্মক পার্টের সাথে সকল ধাতু যুক্ত হবে। তাহলে তুমি আমাকে বলো এখানে অ্যাসিড হিসেবে কি আছে, H2SO4 আছে। তো অ্যাসিডের ঋণাত্মক পার্ট কোনটা ভাই, তো এটা না, কারণ দেখো এখানে হচ্ছে তোমার +2 আর এটা হচ্ছে তোমার -2, তার মানে কি আমার
মানে ঋণাত্মক পার্ট কোনটা হবে? ঋণাত্মক পার্ট হবে তোমার SO4 2 মাইনাস। তাহলে তুমি আমাকে বলো, তো SO4 2 মাইনাসের সাথে কে যুক্ত হবে? যতগুলো ধাতু আছে সবগুলো ধাতু যুক্ত হবে। এখন তুমি আমাকে বলো তো ভাইয়া, যে এখানে মধ্যে আমার ধাতু হিসেবে কে আছে? পটাশিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে, আয়রন আছে, এগুলো সবগুলো ধাতু। ওকে, এখন মাথায় রাখ ভাইয়া, যে পটাশিয়াম যখন SO4 সাথে যুক্ত হবে তখন সে কিভাবে যৌগ তৈরি করবে? সো দেখ ভাইয়া, এটা আমরা কিভাবে লিখবো, যে দেখ পটাশিয়াম লিখলাম। আচ্ছা, আমি এখানে লিখি যে পটাশিয়াম, হ্যাঁ, পটাশিয়াম কি করবে হয়তো? সালফেটের সাথে যৌগ তৈরি করবে। তাহলে তুই আমাকে বল, পটাশিয়ামের ক্ষেত্রে তার যোজন কত? তার যোজন হচ্ছে তো 1। সালফেটের ক্ষেত্রে তার যোজন কত হয়তো? SO4 2 মাইনাস আছে, মানে তার যোজন হচ্ছে তো 2। তার মানে পটাশিয়াম নেবে তোর সালফেটের যোজনী, আর তোর সালফেট নেবে পটাশিয়ামের যোজনী। তার মানে দেখ, পটাশিয়াম যখন সালফেটের সাথে যৌগ তৈরি করবে তখন সে কি তৈরি করবে? K2SO4 তৈরি করবে। ঠিক আছে, এতটুকু অংশ বুঝছি কিনা? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন দেখ ভাইয়া, এখানে ধাতু হিসেবে কে আছে? তো ম্যাঙ্গানিজ আছে। ওকে, এখন তুই আমাকে বলতো ভাইয়া, ম্যাঙ্গানিজ অম্লের মাধ্যমে উৎপাদে কি তৈরি করে? ম্যাঙ্গানিজ অম্লের মাধ্যমে উৎপাদে Mn2+ তৈরি করে। তার মানে তুই আমাকে বল যে আমরা উৎপাদের মধ্যে Mn2+ পাবো। সো Mn2+ কি করবে তো? Mn2+ SO4 সাথে বিক্রিয়া করবে। তাহলে তুই আমাকে বল, Mn2+ SO4 2 মাইনাস। তাহলে তুই আমাকে বলতো ভাইয়া, Mn2+ এর যোজনী কত? 2, যেহেতু 2 আছে, +2 আছে, এখানে -2 আছে, মানে তার যোজনী 2। সো দেখ, যেহেতু তাদের যোজনী সেম, তো যোজনী যেহেতু সেম, তার মানে এখানে আমরা কোনো কিছু লিখবো না। তার মানে এখানে আমরা কি লিখবো? আমরা লিখবো এখানে ম্যাঙ্গানিজ সালফেট লিখবো। ঠিক আছে ভাইয়া? ওকে, এখন দেখ ভাইয়া, আমি এখানে ধাতু হিসেবে কি আছে? আয়রন আছে। সো আয়রন যখন তোর সালফেটের সাথে যুক্ত হবে তখন সে কিভাবে তৈরি করবে? দেখ, আয়রন FeSO4, দেখ তো ভাইয়া, সে উৎপাদে কি তৈরি করবে? সে উৎপাদে, আচ্ছা আচ্ছা, দেখ আমি যদি নাম হচ্ছি তাহলে কিন্তু এগুলো বিশ্রী দেখাবে আর কি, বিশ্রী দেখাবে। তুই এক দুটো প্র্যাকটিস করবি, প্র্যাকটিস করার পর দেখবি সব কিছু একদম ক্লিয়ার হয়ে গেছে আর কি। ঠিক আছে, আমি জাস্ট সৌন্দর্যের জন্য আমি মুছে দিচ্ছি আর কি। আচ্ছা, তাও সমস্যা না, আমি লিখি। ঠিক আছে, আচ্ছা, ওকে, এখন দেখ ভাইয়া, Fe2+ আছে। Fe2+ সে উৎপাদে কি তৈরি করে? উৎপাদে সে Fe3+ তৈরি করে। Fe3+, তাহলে তুই আমাকে বল, Fe3+ যখন SO4 2 মাইনাসের সাথে যুক্ত হবে, তার মানে দেখ এখানে কি, আমার আয়রন যেটা আছে, আয়রন যোজন হচ্ছে তোর 3, আর এটা যোজন হচ্ছে তোর 2। তার মানে দেখ ভাইয়া, আয়রন কি নেবে? আয়রন নেবে তোর সালফারের যোজনী, আর সালফেট নেবে তোর আয়রনের যোজনী। তার মানে এখানে কি উৎপন্ন হবে? এখানে উৎপন্ন হবে তোর Fe2SO4 3 উৎপন্ন হবে। ঠিক আছে ভাইয়া, Fe2SO4 3 তৈরি হবে। আচ্ছা, ওকে, এখন কি করলাম? আমি একটু মুছে দিই জিনিসগুলো, মানে তোরা এক দুইবার প্র্যাকটিস হলে দেখবি সব কিছু ক্লিয়ার হয়ে গেছে আর কি। এখন সৌন্দর্যের জন্য আমি আপাতত এগুলো একটু মুছে দিতেছি আর কি। আচ্ছা, ওকে, এখন দেখ ভাইয়া, এখানে কি আর কি কোনো ধাতু আছে? আর কোনো ধাতু নাই। তো যেহেতু ধাতু নাই, তার মানে আমরা আর কোনো অংশকে SO4 সাথে যুক্ত করতে পারবো না। ওকে, এখন আসে আমরা 3 নম্বর পয়েন্ট। আমরা দেখবো যে এখান থেকে উৎপন্ন কথা ছিল, এখান থেকে উৎপন্ন কথা ছিল, মানে এটা জারক, এটা হচ্ছে বিজারক। দেখতো ভাইয়া, এখান থেকে উৎপন্ন কথা ছিল Mn2+। দেখতো ভাইয়া, আমরা Mn2+ থেকে কি আমরা যৌগ বানাইছি। আবার দেখ, এখান থেকে আমরা কি উৎপন্ন কথা ছিল? এখান থেকে আমরা উৎপন্ন হওয়ার কথা ছিল Fe3+। দেখতো ভাইয়া, আমরা Fe3+ কে নিয়ে কি যৌগ বানাইছি কিনা? হ্যাঁ, বানাইছি। তার মানে 3 নম্বর পয়েন্টে গেল। 4 নম্বর পয়েন্টে কি বলছি? 4 নম্বর পয়েন্টে বলছি যে জারকে যতগুলো অক্সিজেন থাকবে উৎপাদে ততগুলো পানি উৎপন্ন হবে। তো জারক হিসেবে কি আছে? KMnO4 আছে। তো জারকে অক্সিজেন কয়টা আছে? 4টা আছে। তার মানে 4টা পানি তৈরি হবে। কি হবে? 4টা পানি তৈরি হবে। ওকে, ফাইন। এখন দেখ ভাইয়া, যে অক্সিজেন, দেখ 4টা অক্সিজেন তো আমার এখান থেকে আসলো, বাট দেখ তো ভাই, এখানে কি আমার এক্সট্রা কি 8টা হাইড্রোজেন চলে আসলে? কারণ এই 8টা হাইড্রোজেন আমরা কোথা থেকে আনবো? বিজারক থেকে আনবো। বাট তুই আমাকে বলতো ভাইয়া, যে বিজারকে কি কোনো হাইড্রোজেন আছে? বিজারকে কোনো হাইড্রোজেন নাই। সো বিজারকে না থাকলে কোথা থেকে যাবে? অ্যাসিড থেকে যাবে। তাহলে তুই আমাকে বল, 8টা হাইড্রোজেনের জন্য আমাকে কি করতে হবে? এখানে 4 দ্বারা গুণ দিতে হবে। তার মানে দেখ, আমার এখানে 8টা হাইড্রোজেন ব্যালেন্স হয়ে গেছে। তারপর 5 নম্বর পয়েন্টে কি বলছিলাম? 5 নম্বর পয়েন্ট বলছিলাম যে ডান দিকে যতগুলো ধাতু থাকবে সবগুলো ধাতুকে আমরা সমতাকরণ করব। তাহলে তুই আমাকে বল, ডান দিকে ধাতু কয়টা আছে? 2টা আছে। বাম দিকে কয়টা আছে? 1টা আছে। তাহলে দেখ, আমাকে ডান দিকে সমতাকরণ করতে হবে। সো একটা বানানোর জন্য কি করতে হবে? আমাকে এখানে হাফ দ্বারা গুণ দিতে হবে। আবার দেখ ভাই, আমার ডান দিকে ম্যাঙ্গানিজ কয়টা আছে? 1টা আছে। বাম দিকে কয়টা আছে? 1টা আছে। তার মানে এটা সমতাকরণ হয়েছে। আয়রন দেখ, আমার ডান দিকে আছে 2টা, বাম দিকে আছে 5টা। তার মানে এখানে কি করতে হবে? আমাকে 5টা বানাতে হবে। সো 5টা আমরা কি করবো? 5/2 দিব। সো 5/2 দিলে 2 কাটা, তার মানে এখানে 5টা চলে আসে। ওকে, এখন দেখতো ভাই, এটা কি এভাবে দেখতে কি একটু বিশ্রী লাগে না? এভাবে দেখতে একটু বিশ্রী লাগে। আচ্ছা, তো তো যেহেতু এখানে বিশ্রী লাগে, তো আমরা কি করবো? এখানে উভয় পাশে 2 দ্বারা গুণ দিয়ে দেবো। সো 2 দ্বারা গুণ দিয়ে দিলে এখানে কি পাবো? আমরা পাবো 2KMNO4 প্লাস 10 FeSO4 পাবো। সাথে আমরা কি করবো পাই বলতো? আমরা এখানে 8টা পানি পাবো, সরি 8টা H2SO4 পাবো, 8টা H2SO4 পাবো। আর এখানে দেখতো হাফ ইন্টু 2 মানে হচ্ছে তোর 1। তার মানে এখানে কি পাবো? আমরা K2SO4 পাবো, প্লাস এখানে 2MnSO4 পাবো, প্লাস এখানে পাবো 5 Fe2
SO4 3 পাবো, সাথে আমরা এখানে কি পাবো 8টা পানি পাবো। ঠিক আছে, এটা কি করছি আমরা 2 দ্বারা গুণ করছি, 2 দ্বারা গুণ করছি, 2 দ্বারা গুণ করে আমরা পাইছি। ঠিক আছে, আচ্ছা তো প্রথমটা যারা বুঝিস নাই কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই, চলো আমরা আরও 1-2টা প্র্যাকটিস করি। প্র্যাকটিস করলে মোটামুটি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, মোটামুটি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখন তুই আমাকে বলতো ভাই এখানের মধ্যে আমার কী করছে, আমরা জারক নিছি, বিজারক নিছি এবং অম্লীয় মাধ্যম নিছি। এখন আমাকে বিক্রিয়াটা সমতাকরণ করতে হবে। ওকে, এখন তুই আমাকে বল এখানে জারক কোনটা, জারক হচ্ছে তোর এটা, এবং এটা তুলসঙ্গত, এটা তুলসঙ্গত তোর 5, আর এটা তুলসঙ্গত, এটা তুলসঙ্গত তোর 2, তাই না 2। ওকে, তো আমরা 2কে আমরা দেবো এখানে আর 5কে আমরা দেবো এখানে, তাই না। তো আমরা প্রথমে আমরা তুলসংখ্যাকে এক্সচেঞ্জ করছি। ওকে, আচ্ছা তারপর পরবর্তী কন্ডিশন কী ছিল, পরবর্তী কন্ডিশন ছিল যে অ্যাসিডের যে ঋণাত্মক পার্টটা আছে, অ্যাসিডের ঋণাত্মক পার্টের সাথে আমরা সকল ধাতু যুক্ত করবো। তাহলে তুই আমাকে বল ধাতু হিসেবে কী আছে, পটাশিয়াম আছে। সো পটাশিয়াম যখন সালফারের সাথে যুক্ত হবে তখন সে কী তৈরি করবে, সে K2SO4 তৈরি করবে। আমরা একটু দেখছিলাম সে কী তৈরি করবে, সে K2SO4 তৈরি করবে। ঠিক আছে ভাইয়া, ওকে। আবার দেখ KMNO4 থেকে আমরা উৎপাদে কী পাবো, আমরা উৎপাদে পাবো Mn2+ পাবো। কী পাবো আমরা, Mn2+ পাবো। আবার Mn2+ যখন তোর SO4 2 সাথে বিক্রিয়া করবে, তাহলে তুই আমাকে বলতো ভাইয়া এখানে আমার যোজনী কত 2, কারণ এখানে তার চার্জ +2, এখানে তার চার্জ -2, মানে কি তার যোজনী হচ্ছে 2। ওকে, তাহলে দেখতে ভাই যেহেতু আমার এখানে যোজনী সেম, তার এখানে আমরা শুধুমাত্র এই দুটোকে লিখে দিব। তো MnSO4 দিব, মানে যখন যোজনী সেম হবে তখন তাদের যোজনীকে আমরা এক্সচেঞ্জ করি না আর কি। এখন দেখ ভাইয়া এখানের মধ্যে আর কি কোনো ধাতু আছে, আর কোনো ধাতু নাই। সো যেহেতু এখানে আর কোনো ধাতু নাই, তার মানে কি আমরা আর কোনো ধাতুকে SO4 এর সাথে যুক্ত করতে পারবো, আর কোনো ধাতুকে SO4 এর সাথে যুক্ত করতে পারবো না। আচ্ছা, এখন দেখ ভাইয়া 3 নম্বর পয়েন্ট কি ছিল, যে যার থেকে যা উৎপন্ন হওয়ার কথা তা লিখছি কিনা চেক করবো, না লিখে লিখে দেবো। দেখ এখান থেকে আমার কি উৎপন্ন কত ছিল, Mn2+ উৎপন্ন কত ছিল। দেখ তো আমরা Mn2+ নিয়ে কি আমরা যোগ লিখছি। আমার এখান থেকে কি উৎপন্ন কত ছিল, দেখ H2O2 থেকে কি উৎপন্ন কত ছিল ভাই, তো অক্সিজেন উৎপন্ন কত ছিল। মানে আমরা কি অক্সিজেন লিখছি, অক্সিজেন লিখি নাই। সো যেহেতু আমরা অক্সিজেন লিখি নাই, তার মানে এখানে আমরা অক্সিজেনটাকে লিখে দিলাম। বাট তুই আমাকে বল এখানে অক্সিজেন কয়টা আছে, 10টা আছে, তার মানে এখানে আমরা 5 দ্বারা গুণ দিয়ে দিলাম। আমাকে এখন আসলে আমরা 4 নম্বর পয়েন্ট। তো 4 নম্বর পয়েন্টে কী বলছিলাম ভাইয়া বলতো, যে জারকে যতগুলো অক্সিজেন থাকবে উৎপাদিত ততগুলো পানি উৎপন্ন হবে। এখানে জারক কোনটা, জারক হচ্ছে তোর এইটা। তো জারক অক্সিজেন কয়টা আছে, 4 দুগুণে 8 আছে। তার মানে এখানে কী হবে, এখানে তোর 8টা পানি উৎপন্ন হবে। কী হবে, এখানে 8টা পানি উৎপন্ন হবে। ঠিক আছে ভাইয়া, এখানে 8টা পানি উৎপন্ন হবে। ওকে ফাইন। এখন দেখ ভাইয়া 8টা অক্সিজেন তো আমার এখান থেকে আসলো মানলাম, বাট এই যে আমার 16টা হাইড্রোজেন, আর দুগুণে 16টা হাইড্রোজেন, এটা কি ভাইয়া বলতো এক্সট্রা আসে না। তো এটা কি আমার কি ব্যালেন্স করতে হবে। তাহলে দেখ তো হাইড্রোজেন প্রথম কোথা থেকে আসবে, প্রথমে আসবে বিজারক থেকে। তো বিজারক থেকে কয়টা আসবে বলতে, বিজারক থেকে তোর 10টা আসবে। তো আরও কয়টা লাগে, আরও লাগে তোর 6টা, মানে 16টা হওয়ার জন্য এখানে 10টা আছে, আরও লাগে কয়টা, 6টা লাগে। তো বাকি 6টা কোথা থেকে আসবে, এসিড থেকে আসবে। তার মানে এখানে কী করবো আমরা, 3 দ্বারা গুণ দিয়ে দেবো। তার মানে দেখ এখানে 10টা, এখানে 6টা, মানে মোট 16টা হয়ে গেছে। ওকে, এখন 5 নম্বর কন্ডিশন কি বলছিলাম, 5 নম্বর কন্ডিশন বলছিলাম যে ডান দিক যেটা আছে, ডান দিকে আমরা সকল ধাতুকে আমরা সমতাকরণ করবো। কী করবো, আমরা ডান দিকে সকল ধাতুকে সমতাকরণ করবো। ওকে, এখন তুই আমাকে বল আমার ডান দিকের মধ্যে পটাশিয়াম কয়টা আছে, 2টা আছে, বাম দিকে 2টা আছে, তার মানে এই ধাতুটা আমার সমতাকরণ হয়ে গেছে। আবার দেখ ভাইয়া এখানে আমার ডান দিকের মধ্যে আমার ম্যাঙ্গানিজ কয়টা আছে, অর্থ 2টা আছে, বাট বাম দিকে কয়টা আছে, 2টা আছে। তার মানে এখানে যদি আমরা 2 দ্বারা গুণ দিয়ে দিই, তার মানে ডান দিকে আমার ধাতু সমতাকরণ হয়ে গেছে। আর কি কোনো ধাতু আছে, আর কোনো ধাতু নাই, তার মানে এটা আমার জারণ বিজারণ সমতাকরণ হয়ে গেছে। ঠিক আছে ভাইয়া, ওকে। তো আই থিঙ্ক সবাই বুঝতে পারছিস। আচ্ছা যদি না বুঝিস কোনো সমস্যা নাই, আমরা চল আরও কয়েকটা প্র্যাকটিস করি, আর 2টা প্র্যাকটিস করবো, দেখবে এরপর জারণ বিজারণ তোর কাছে পানি ভাত লাগবে আর কি। ওকে, এখন তুই আমাকে বল ভাইয়া এখানের মধ্যে কোনটা জারক কোনটা বিজারক। এটা হচ্ছে তোর জারক, এটা হচ্ছে বিজারক। এখন তুই আমাকে বল K2Cr2O7 এর ক্ষেত্রে তার তুল্য সংখ্যা তো, তার তুল্য সংখ্যা হচ্ছে তোর 6, আর এটার ক্ষেত্রে তার তুল্য সংখ্যা তো 2। ওই যে আমরা বলছিলাম মুখস্থ কর, ওই যে দেখ K2Cr2O7 তার তুল্য সংখ্যা হচ্ছে তোর 6, আর এটা হচ্ছে তোর 2। তার মানে দেখ আমরা কী করবো, প্রথমে তুল্য সংখ্যাকে এক্সচেঞ্জ করবো। তার মানে আমরা 2কে দিব এখানে, আর 6কে দিব আমরা এখানে। ঠিক আছে, রিভার্স করবো আর কি। একজন বলছে উনো রিভার্স, হ্যাঁ উনো রিভার্স। ঠিক আছে, গুড। আর ক্রিয়েটিভ পোলাপান এক একটা। আচ্ছা সমস্যা নেই। ওকে, তো আমরা চলো নেক্সট পেজে ঢুকি, সরি নেক্সট প্রসেসে ঢুকি। ওকে, আচ্ছা দেখ ভাই এখন কি করবো আমরা, প্রথম কন্ডিশন যে আমরা তুল্য সংখ্যাকে এক্সচেঞ্জ করলাম। ওকে, তারপর আমরা কী করবো, যে অ্যাসিডের যে ঋণাত্মক পার্ট আছে, অ্যাসিডের ঋণাত্মক পার্টের সাথে আমরা কী করবো, সকল ধাতু যুক্ত করবো। এখন তুই আমাকে বল এখানে ধাতু হিসেবে কে আছে, পটাশিয়াম আছে, ক্রোমিয়াম আছে, আর কি কোনো ধাতু আছে, আর কোনো ধাতু নাই। হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন এগুলো কিন্তু সবগুলো অধাতু। হাইড্রোজেন একটা অধাতু, কার্বন অধাতু, অক্সিজেন অধাতু। ওকে, তো এখন আমরা কী করবো, হয়তো পটাশিয়াম। সো পটাশিয়াম দেখ একজন বলছে ভাই আরেকটু ভেঙে লিখেন। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা তো দেখ ভাইয়া পটাশিয়াম কী করবে, সালফারের সাথে যুক্ত হবে। ওকে, তো পটাশিয়াম যেটা আছে তার যোজন কত 1,
SO4 যেটা আছে SO4 2 মাইনাস তার যোজনী কত 2, কারণ তার চার্জ হচ্ছে তোর -2। তো পটাশিয়াম নেবে সালফেটের যোজনী আর সালফেট নেবে পটাশিয়ামের যোজনী, তার মানে এখানে কি উৎপন্ন হবে K2SO4 তৈরি হবে। মানে আমি আবার ভেঙে লিখতেছি যেহেতু অনেকে বুঝিস নাই, ঠিক আছে। ওকে, এখন দেখ ক্রোমিয়াম, তো K2Cr3 Cr2O7 থেকে উৎপাদে কি তৈরি হয়? উৎপাদে তৈরি হয় Cr3+ তৈরি হয়, এই যে আমরা দেখছিলাম উৎপাদে কি তৈরি হয় Cr3+ তৈরি হয়। এখন তুই আমাকে বল উৎপাদে আমরা কি পাবো? উৎপাদে আমরা পাবো Cr3+ পাবো। এখন তুই আমাকে বল Cr3+ SO4 সাথে যখন যুক্ত হবে, SO4 2 সাথে যখন যুক্ত হবে তখন কি হবে বলতো? দেখ ক্রোমিয়াম 3+ আর চার্জ কত 3, তার মানে তার যোজনী হবে তোর 3 আর এটা যোজনী হবে তোর 2। তার মধ্যে ক্রোমিয়াম নিবে সালফেটের যোজনী আর সালফেট নিবে তোর ক্রোমিয়ামের যোজনী, তার মানে এখানে কি উৎপন্ন হবে? উৎপন্ন হবে তোর Cr2SO4 উৎপন্ন হবে। এখানে আর কি কোনো ধাতু আছে? আর কোনো ধাতু নাই। সো যেহেতু ধাতু নেই তার মানে আর কোনো ধাতু তোর সালফারের সাথে যুক্ত হবে না। ওকে ফাইন। এখন দেখ 3 নম্বর পয়েন্টে কি বলছিলাম? 3 নম্বর পয়েন্টে বলছিলাম যে যার থেকে যা উৎপন্ন হওয়ার কথা তা লিখছি কিনা চেক করব। তাহলে দেখ ভাইয়া আমার এখান থেকে কি উৎপন্ন কথা ছিল? আমার এখান থেকে Cr3+ উৎপন্ন হওয়ার কথা ছিল। দেখ তো আমরা কি Cr3+ নিয়ে কি আমরা লিখছি না? Cr3+ নিয়ে আমরা যৌগ বানাইছি। আমার এখান থেকে কি উৎপন্ন কথা ছিল? দেখ H2C2O4 H2C2O4 থেকে আমরা কি উৎপন্ন কথা ছিল? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হওয়ার কথা ছিল। বাট আমরা এখানে কার্বন ডাইঅক্সাইড লিখছি। এই না, রিয়েকশন মুখস্থ তুই জীবনে মনে রাখতে পারবি না, মুখস্থ করলে তুই জীবনে মাথায় রাখতে পারবি না আর কি। তুই এগুলো একটু বুঝে বুঝে করে ফেলবি, হ্যাঁ এগুলো প্র্যাকটিস করতে হলে দেখবি তুই মানে 1 মিনিটে করে ফেলতে পারতেছিস আর কি। আচ্ছা, তো এখান থেকে উৎপন্ন কথা ছিল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হওয়ার কথা ছিল, বাট আমরা যেটা লিখছি আমরা লিখে নিই, আমরা এখানে দেবো আমরা কার্বন ডাইঅক্সাইড লিখবো। ওকে ফাইন। আচ্ছা, এখন দেখো ভাইয়া এখানে আমার কার্বন এবং অক্সিজেনের কি সমতরণ হয়েছে কিনা? সমতরণ হয়েছে না। দেখো কার্বন এখানে কয়টা আছে? 12টা আছে, অক্সিজেন কয়টা আছে? 424টা আছে। সো আমরা যদি কি করি, আমরা এখানে যদি 12 দিয়ে গুণ দিয়ে দিই, তার মানে দেখো ভাইয়া এখানে কার্বন হয়েছে 12টা, অক্সিজেন হচ্ছে 24টা, তার মানে এটা সমতরণ হয়ে গেছে। এখন আসলে আমরা 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট কি করবো ভাই বলতো? যে আমরা জারকে যতগুলো অক্সিজেন থাকবে উৎপাদক ততগুলো পানি লিখবো। তো এখানে জারকে অক্সিজেন কয়টা আছে? দেখ 7টা, এখানে 2, তার মানে 7 দুগুণে 14টা আছে, তার মানে 14টা আমরা পানি লিখলাম। ওকে, এখন দেখ ভাইয়া যে 14টা পানির মধ্যে দেখ ভাইয়া 14টা অক্সিজেন তো আমার জারক থেকে আসলো, বাট এই যে আমার 28টা হাইড্রোজেন আছে, 28টা হাইড্রোজেন কোথা থেকে আসবে? 28টা হাইড্রোজেন আসবে তোর এখান থেকে আসবে, বিজারক থেকে আসবে। তো বিজারক থেকে কয়টা আসবে? বিজারক থেকে আসবে তোর 12টা। তো 28টার মধ্যে বাকি যে 16টা আছে, বাকি 16টা কোথা থেকে আসবে? বাকি 16টা আসবে তোর অ্যাসিড থেকে। তো 16টা H+ জন্য আমাকে কি করতে হবে? এখানে 8 দ্বারা গুণ দিতে হবে। তো 8 দ্বারা গুণ দিলে দেখ আমার এখানে এটা সমতরণ হয়ে গেছে আর কি। আচ্ছা ওকে, তো এখন ছিল আমার এটা 4 নম্বর পয়েন্ট ছিল। এখন 5 নম্বর পয়েন্ট কি ছিল? 5 নম্বর পয়েন্ট ছিল যে ডান দিকে যতগুলো ধাতু থাকবে সবগুলোকে আমরা সমতরণ করবো। সো দেখো পটাশিয়াম এখানে কয়টা আছে? পটাশিয়াম এখানে আচ্ছা, তো দেখ ভাইয়া K2SO4 দেখ এখানে পটাশিয়াম কয়টা আছে? 2টা আছে। বাম দিকে কয়টা আছে বলতো? বাম দিকে আছে তোর 4টা, তো আমি এখানে কি করবো? আমরা 2 দ্বারা গুণ দিয়ে দিব। ওকে, আর দেখ এখানে ক্রোমিয়াম কয়টা আছে ভাই বলতো? ক্রোমিয়াম আছে তোর 4টা, এখানে আছে 2টা, তো আমি এখানে 2 দ্বারা গুণ দিয়ে দেবো। এখানে আর কি কোনো ধাতু আছে? আর কোনো ধাতু নেই, তার মানে এটা আমার সমতরণ হয়ে গেছে। আচ্ছা, অনেকে বলতেছিস যে ভাই নিচে একটু লিখে দিয়েন। আচ্ছা, একজন বলছে বুঝতেছি না। আচ্ছা সমস্যা নেই, একটু রেকর্ডটা করে নিলে আশা করি সব কিছু বুঝে ফেলবি। 1-2বার প্র্যাকটিস হলে সব কিছু বুঝে যাবি। ওকে, এখন তুই আমাকে বলতে ভাই এখানে মধ্যে আমার জারক কোনটা, বিজারক কোনটা? এটা হচ্ছে জারক, এটা হচ্ছে বিজারক। তো প্রথম অপশন মানে প্রথম পয়েন্টটা কি ছিল? যে আমার এগুলো তুল্য সংখ্যাকে লিখতে হবে। সো দেখ ভাই আমরা কি করছি? এটা তুল্য সংখ্যা, এটা তুল্য সংখ্যা তো 6, আর এটা তুল্য সংখ্যা তো ছিল দেখো তো আমরা লিখি যে পটাশিয়াম আয়োডাইড। তো পটাশিয়াম আয়োডাইড দেখতো ভাইয়া, পটাশিয়াম আয়োডাইড এখানে তার এখান থেকে তার তুল্য সংখ্যা তো তার তুল্য সংখ্যা পাবো আমরা 1। সো আমি এখানে দিলাম 1 দিলাম। ওকে, সো এখানে দিলাম আমরা তার তুল্য সংখ্যা দিলাম আমরা 1 দিলাম, ঠিক আছে। ওকে 1 দিলাম। ওকে, তো আমরা কী করবো হয়তো? আমরা 1কে নিব এখানে আর 6কে দিব আমরা এখানে। ওকে, তারপরের পার্টটা কীভাবে বলতো? যে আমার অ্যাসিডের যে ঋণাত্মক পার্টটা আছে, অ্যাসিডের ঋণাত্মক পার্টের সাথে আমরা সকল ধাতু যুক্ত করবো। সো এখানে ধাতু হিসেবে কি আছে? পটাশিয়াম আছে, ক্রোমিয়াম আছে, আবার পটাশিয়াম আছে। সো দেখ আমি আবার লিখি, আবার নিচে লিখি তোদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে। ওকে, তো দেখ পটাশিয়াম যখন সালফেট অ্যাসিডের ঋণাত্মক পার্টের সাথে যৌগ তৈরি করবে, তাহলে দেখ পটাশিয়ামের ক্ষেত্রে হচ্ছে তার যোজনী 1 আর সালফেটের ক্ষেত্রে তার যোজনী কত? তার যোজনী হতো 2 মাইনাস মানে তার যোজনী 2। তার মানে দেখ পটাশিয়াম নিবে সালফেটের যোজনী আর সালফেট নিবে পটাশিয়ামের যোজনী, ঠিক আছে। ওকে, তো দেখ এখানে কি উৎপন্ন হবে? এখানে উৎপন্ন হবে তোর K2SO4 তৈরি হবে। ওকে ফাইন। আচ্ছা, আমি আবার লিখতেছি। ওকে, সমস্যা নেই। ক্রোমিয়াম দেখতো ভাই, ক্রোমিয়াম আমার উৎপাদের মধ্যে কী হিসেবে থাকবে? দেখ ক্রোমিয়াম কিন্তু Cr3+ হিসেবে থাকবে, Cr3+ হিসেবে থাকবে। তো Cr3+ যখন আমার SO4 2 এর সাথে বিক্রিয়া করবে, Cr3+ যখন SO4 2 এর সাথে বিক্রিয়া করবে, তাহলে তুই আমাকে বল Cr3+ এর ক্ষেত্রে তার যোজনী কত? তার যোজনী হচ্ছে তোর 3 আর এটা যোজনী হচ্ছে তোর 2। তার মানে দেখ Cr3+ নিবে সালফেটের যোজনী আর এটা নেবে তোর ক্রোমিয়ামের যোজনী, ঠিক আছে ভাইয়া। ওকে, তো আমি এখানে কি উৎপন্ন হবে? এখানে উৎপন্ন হবে Cr2SO4 3 তৈরি হবে। ওকে, আচ্ছা আবার দেখ এখানে পটাশিয়াম আছে, পটাশিয়াম কি করবে? পটাশিয়াম তোর
সালফারের সাথে মিলে K2SO4 তৈরি করবে আর কি। আমি আবার লিখতেছি না আর কি। এখন এখন দেখ, আমি এখানেও K2SO4 পাইছি, আবার এখানেও K2SO4 পাইছি। সো আমি ডাবল না লিখে আমি কি করতে পারি, আমি কি একবারে 2K2SO4 লিখে ফেলতে পারি না, 2K2SO4 লিখে ফেলতে পারি। ঠিক আছে, মানে এখানে দুইটা উৎপন্ন হয়েছে, মানে কি আমরা একবারে দুইটা লিখে ফেললাম। ওকে, এখন তুই আমাকে বলতে ভাই এখানে কি আমার আর কোনো কি ধাতু আছে, আর কোনো ধাতু নাই। সো আমার 2 নম্বর পয়েন্টে গেল। 3 নম্বর পয়েন্টে কি ছিল? 3 নম্বর পয়েন্টে ছিল যে যার থেকে যা উৎপন্নের কথা তার লিখছি কিনা চেক করবো। দেখ আমার এখান থেকে উৎপন্নের কথা ছিল Cr3+ উৎপন্নের কথা ছিল। তো দেখ তো ভাই আমরা Cr3+ কে নিয়ে আমরা কি যৌগ বানাইছি না? হ্যাঁ, Cr3+ নিয়ে আমরা যৌগ বানাইছি, তার মানে আমরা Cr3+ লিখছি। বাট পটাশিয়াম আয়োডেট থেকে আমার কি উৎপন্ন কথা ছিল? পটাশিয়াম আয়োডেট থেকে আমার উৎপন্ন কথা ছিল, দেখ পটাশিয়াম আয়োডেট থেকে আমার কি উৎপন্ন কথা ছিল? পটাশিয়াম আয়োডেট থেকে আমার আয়োডিন উৎপন্ন কথা ছিল। বাট আমি কি আয়োডিন লিখছি? আমি আয়োডিন কিন্তু লিখি নাই। তো আমি এখানে আয়োডিনটাকে লিখে দিব। সো দেখ আমরা এখানে আয়োডিন লিখে দিলাম, I2 লিখে দিলাম। ওকে, এখন দেখতো ভাই এখানে আয়োডিন কয়টা আছে? হয়তো আয়োডিন এখানে 6টা আছে, বাট আমরা লিখছি কয়টা? 2টা। তো আমরা এখানে আমরা 3 দ্বারা এটা ব্যালেন্স করে দিব। ওকে, আচ্ছা, ওকে ওকে। এখন দেখ ভাইয়া, এখন যে আমরা পরবর্তী পয়েন্টে কী করবো? তো পরবর্তী পয়েন্ট হচ্ছে যে আমার জারকে যতগুলো অক্সিজেন থাকবে, উৎপাদিত যতগুলো পানি লিখবো। তো আমি দেখি এখানে 7টা অক্সিজেন আছে, তার মানে এখানে আমরা লিখবো 7টা পানি লিখবো। ওকে, এখন দেখ ভাইয়া 7টা অক্সিজেন তো আমার জারক থেকে আসলো, বাট এই যে আমার এক্সট্রা যে 14টা হাইড্রোজেন সে কোথা থেকে আসবে? সে আসবে বিজারক থেকে। বাট তুই আমাকে বলতে ভাইয়া বিজারকে কি কোনো আমার হাইড্রোজেন আছে? বিজারকে কোনো হাইড্রোজেন নাই। সো বিজারকে না থাকলে কোথা থেকে আসবে? এসিড থেকে আসবে। সো 14টা হাইড্রোজেনের জন্য আমাকে কী করতে হবে? এখানে 7 দ্বারা গুণ দিতে হবে, তার মানে 7 দুগুণে 14টা হয়ে যাবে। তার মানে দেখ 4 নম্বর অপশনটা, মানে 4 নম্বর পয়েন্টে গেল। 5 নম্বর পয়েন্ট কী ছিল? তো 5 নম্বর পয়েন্ট ছিল যে আমার ডান দিকে যতগুলো ধাতু মানে ডান দিকে যতগুলো ধাতু আছে সবগুলোকে সমাধান করতে হবে। তাহলে তুই আমাকে বল ভাইয়া আমার এখানের মধ্যে মানে পটাশিয়াম কয়টা আছে? হয়তো 6টা আর 2টা, মানে 8টা আছে। বাট আমি এখানে কয়টা লিখছি? হয়তো আমি এখানে লিখছি 4টা। তার মানে কী করতে হবে? হয়তো আমাকে এখানে 2 কেটে কী করতে হবে? আমাকে 2 কেটে এখানে 4 দিতে হবে। কী দিতে হবে আমাকে? 2 কেটে এখানে 4 দিতে হবে। 4 দিতে হবে, 4 দিলাম। ওকে, আচ্ছা, এখন দেখ ক্রোমিয়াম আমার বাম দিকে কয়টা আছে? বাম দিকে আছে 2টা। এখানে কয়টা আছে? হয়তো 2টা আছে। তার মানে এখানে আমার এটা সমাধান হয়ে গেছে। আমার কি এখানে আর কোনো ধাতু আছে? আর কোনো ধাতু নাই। আয়োডিন তো অধাতু, গ্রুপ 17 মৌল। তার মানে দেখ আমার বিক্রিয়াটা সমান্তরাল হয়ে গেছে। ঠিক আছে, ওকে ওকে। তো এটা ছিল আমার জারণ বিজারণ সমান্তরাল বিক্রিয়া। ওকে, এখন দেখি এখানে কি বলছে যে এই যে দেখ পরীক্ষা কিন্তু এইগুলো থেকে আসে কিন্তু অনেক সময়। আমি দেখাইতেছি একটু পরে কী কী টাইপের পরীক্ষাতে প্রশ্ন আসে। আচ্ছা, ওকে, এখন দেখ ভাইয়া, তো কি বলছে যে 2টা পটাশিয়াম পারম্যাঙ্গানেট 8টা H2SO4 এবং 10টা FeSO4 সাথে বিক্রিয়া করে আমার এই জিনিসগুলো উৎপন্ন করছে আর কি। এখন এখানে বলছে যে বিক্রিয়াটিতে মোট কতটি ইলেকট্রনের আদান প্রদান ঘটছে। ওকে, এখন তুই আমাকে বল KMnO4 যেটা আছে এটা কি এটা জারক? আবার এই যে FeSO4 আছে এটা হচ্ছে তোর একটা বিজারক। এখন তুই আমাকে বল জারক কি করে? ইলেকট্রন গ্রহণ করে। জারকে কতটা ইলেকট্রন গ্রহণ করে? তার তুল্য সংখ্যার সমান ইলেকট্রন গ্রহণ করে। তাহলে তুই আমাকে বল KMnO4 তার তুল্য সংখ্যা তো? তার তুল্য সংখ্যা তোর 5। বাট তুই আমাকে বল তার মানে KMnO4 কী করবে? KMnO4 তোর 5টা ইলেকট্রন গ্রহণ করবে। বাট এখানে KMnO4 কয়টা আছে? 2টা আছে। তার মানে দেখ একটা যদি তোর 5টা ইলেকট্রন গ্রহণ করে, তার মানে 2টা কতটি গ্রহণ করবে? 2টা তোর 10টি গ্রহণ করবে। কতটি গ্রহণ করবে? 10টি গ্রহণ করবে। আচ্ছা, আবার দেখ FeSO4 এটিকে একটা বিজারক কী করে? ইলেকট্রন দান করে। কতটা ইলেকট্রন দান করে? তার তুল্য সংখ্যার সমান। তাহলে তুই আমাকে বল FeSO4 সে কয়টা ইলেকট্রন দান করবে? সে একটা ইলেকট্রন দান করবে। বাট তুই আমাকে বল এখানে FeSO4 কয়টা আছে? 10টা আছে। সো একটা যদি তোর একটা ইলেকট্রন দান করে, তার মানে 10টা কতটা হবে? 10টা তোর 1 × 10 মানে 10 ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে একটা জিনিস খেয়াল কর, একজনে 10টা ইলেকট্রন ত্যাগ করলো, আর একজনে 10টা ইলেকট্রন গ্রহণ করলো। কী বলছে? হয়তো একজনে 10টা ইলেকট্রন ত্যাগ করলো, আর একজনে 10টা ইলেকট্রন গ্রহণ করলো। তার মানে এখানে ইলেকট্রনের আদান প্রদান করা হয়েছে, ইলেকট্রনের আদান প্রদান হয়েছে 10টা। বুঝছি কিনা আমরা সবাই? বুঝছি কিনা? ওকে ওকে, দেখ আমি আবার বলে দেখ KMnO4 এটি কি একটা জারক। তো জারক যেহেতু, তার মানে সে কী করবে? সে ইলেকট্রন গ্রহণ করবে। কত ইলেকট্রন গ্রহণ করবে? তার তুল্য সংখ্যা সমান। বা এখানে KMnO4 কয়টা আছে? 2টা আছে। তার মানে একটা যদি 5টা গ্রহণ করে, তার মানে গিয়ে 2টা কতটা গ্রহণ করবে? 2 × 5 মানে 10টি গ্রহণ করবে। আবার দেখ FeSO4 সে একটা বিজারক কী করে? ইলেকট্রন ত্যাগ করে। কতটা ইলেকট্রন ত্যাগ করে? তার তুল্য সংখ্যার সমান। তার মানে তার তুল্য সংখ্যা তো? তার তুল্য সংখ্যা তোমার 1। সো একটা FeSO4 যদি তোমার একটা ইলেকট্রন ত্যাগ করে, তার মানে কি 10টা কতটা ত্যাগ করবে? 10টা ত্যাগ করবে। তাহলে তুই আমাকে বল একজনের 10টা ত্যাগ করছে, আবার আরেকজনে কী করছে বলতো? 10টা গ্রহণ করছে। মানে একজনের 10টা ত্যাগ করছে বিধায় আরেকজন 10টা গ্রহণ করছে। তার মানে এখানে আমার ইলেকট্রনের কতটা আদান প্রদান হয়েছে ভাই বলতো? আমার এখানে ইলেকট্রনের আদান প্রদান হয়েছে তোমার 10টি। তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে সি। ঠিক আছে, ওকে।
আচ্ছা, এখন দেখো ভাইয়া, এখন আসছে আমরা জারক বিজারকের ম্যাথ। এই ম্যাথগুলো আমরা কিভাবে করব? সো এখানে আমরা একটা শর্টকাট দিকে সারবর্ণ সূত্র। তো মাথায় রাখবি জারক বিজারকের ক্ষেত্রে যদি তোকে বলে প্রশমিত করতে, অথবা যদি তোকে বলে যে একটি সাহায্যে আরেকটির মান বের করতে, অথবা তোকে যদি বলে জারিত অথবা বিজারিত করতে, তখন তুই সার্বজনীন সূত্রটা ইউজ করবি। সেটা হচ্ছে তোর জারকের তুল্য সংখ্যা ইন্টু জারকের মূল সংখ্যা সমান সমান বিজারকের তুল্য সংখ্যা ইন্টু বিজারকের মূল সংখ্যা। আমি আবার বলি, জারক বিজারকের ম্যাথের সার্বজনীন সূত্র হচ্ছে জারকের তুল্য সংখ্যা ইন্টু জারকের মূল সংখ্যা সমান সমান বিজারকের তুল্য সংখ্যা ইন্টু বিজারকের মূল সংখ্যা। কখন আমরা ইউজ করব? যখন বলবে যে প্রশমিত করতে, জারক বিজারকের প্রশমিত করতে, অথবা তোকে বললো যে জারকের সাহায্যে বিজারকের মান বের করো, অথবা তোকে যদি বলে জারিত অথবা বিজারিত করতে, তখন তুই এই সূত্রটা ইউজ করবি। ঠিক আছে? ওকে, আচ্ছা আচ্ছা, ওকে। এখন দেখ কি বলছে, দেখ এখানে আমার কি আছে ভাই বলতো, এখানে আমার K2Cr2O7 আছে। এখন দেখ ভাই, এখানে কি আছে, 2.94 গ্রাম আছে, 100 ml আছে। এখন বলকে বলছে যে উক্ত জারক পদার্থটিকে অম্লীয় মাধ্যমে সম্পূর্ণ প্রশমনে 150 ml H2O2 প্রয়োজন হলে H2O2 এর ঘনমাত্রা নির্ণয় করো। তাহলে তুমি আমাকে বল, K2Cr2 এটি কি একটা জারক, আর H2O2 কি? H2O2 হচ্ছে তো একটা বিজারক। তো আমি কি বলছি বলতো, জারক বিজারকের ম্যাথ মানে আমরা কি করব, আমরা এখানে লিখবো যে জারকের তুল্য সংখ্যা ইন্টু জারকের মূল সংখ্যা। কি লিখবো আমরা? জারকের তুল্য সংখ্যা ইন্টু জারকের মূল সংখ্যা লিখবো, সমান সমান আমরা লিখবো বিজারকের তুল্য সংখ্যা। আচ্ছা, জারক হিসেবে কি আছে? জারক হিসেবে তো এখানে K2Cr2O7 আছে। সো আমি এখানে লিখি K2Cr2O7, ওকে, সমান সমান বিজারক হিসেবে কি আছে? H2O2 আছে। তারপরে বিজারকের তুল্য সংখ্যা ইন্টু বিজারকের মূল সংখ্যা। বিজারক হিসেবে কি আছে ভাইয়া বলতো? বিজারক হিসেবে তোর আছে H2O2 আছে। সো আমি এখানে লিখি H2O2। ঠিক আছে? আমি ভেঙে ভেঙে লিখি, তোরা কিন্তু পরীক্ষাতে এক লাইনে করবি। ঠিক আছে? আমি ভেঙে ভেঙে লিখি, তবে পরীক্ষা ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো স্কিপ করে করে লিখবি। ঠিক আছে? এত সময় কিন্তু পরীক্ষাতে নাই, আমি বোঝানোর সুবিধাতে ভেঙে ভেঙে লিখতেছি। ওকে, এখন তুই আমাকে বল K2Cr2O7 এর ক্ষেত্রে তার তুল্য সংখ্যা কত? তার তুল্য সংখ্যা হচ্ছে 6 দিলাম। ওকে, আর এখানে দেখ তার কি দেওয়া আছে? ভর দেওয়া আছে। সো ভর দেওয়া থাকলে আমরা n সমান সমান কোনটা ইউজ করি? W ডিভাইড বাই m ইউজ করি। n সমান সমান কোনটা ইউজ করি? W ডিভাইড বাই m ইউজ করি। তাহলে তুই আমাকে বল W মানে কি? W মানে হচ্ছে প্রশ্নে যে ভরটা দেওয়া থাকে অথবা আমরা যে ভরটা বাই করি। সো প্রশ্নের ভর কতটুকু দেওয়া আছে? 2.94। তার মানে W মান কত হবে? W মান হবে 2.94 হবে। আর নিচে হবে আণবিক ভর। K2Cr2O7 এর আণবিক ভর কত? সো এটা একটু মুখস্থ রাখবি, মানে মুখস্থ রাখলে সবচেয়ে সুবিধা হয় আর কি, যে K2Cr2O7 এটা ক্ষেত্রে তার আণবিক ভর হচ্ছে তোর 294। ঠিক আছে? আর KMnO4 যেটা আছে, KMnO4 যেটা আছে তার আণবিক ভর হচ্ছে তোর 158। ঠিক আছে? 158। এই দুইটা জিনিস কিন্তু একটু মুখস্থ রাখবি, মানে মুখস্থ রাখলে আমাদের ক্যালকুলেশন করতে খুবই সুবিধা হয় আর কি। আচ্ছা, ওকে ওকে। এখন দেখ ভাইয়া, তো আমরা এখানে কি দিলাম? K2Cr2O7 এর আণবিক ভর নিলাম 294 নিলাম। ওকে, আচ্ছা, তো আমার বাম পাশটাকে লাগো। এখন আমরা ডান পাশে দেখো, H2O2 ক্ষেত্রে তার তুল্য সংখ্যা তো তার তুল্য সংখ্যা হচ্ছে তোমার 2। এখন H2O2 কি লাগবে? ঘনমাত্রা লাগবে, মানে কি আমার লাগবে? S এর মান লাগবে। তাহলে দেখ ভাই, আমরা n সমান সমান কি জানি? আমরা n সমান সমান জানি S ইন্টু V জানি। তার মানে তুই আমাকে বল S এর মান কত ভাই বলতো? S এর মানটা আমাকে বাই করতে হবে। ভিটা কত ভাই বলতো? ভিটা হচ্ছে তোর 150 ml, মানে H2SO4 আমি 150 ml নিয়েছি। বাট এই যে আমার n সমান সমান S ইন্টু V, এটা কি আমার লিটার নিতে হবে না? হ্যাঁ, লিটার নিতে হবে। তার মানে আমার এটা V এর মান কত হবে? V এর মান হবে তোর 0.15 হবে। কত হবে? 0.15 হবে। তাহলে তুই আমাকে বলতো ভাই S সমান সমান কত হবে? S সমান সমান হবে তোর 6 ইন্টু 2.94 ডিভাইড বাই 294 ইন্টু হবে তোর 2 ইন্টু 0.15 হবে, 2 ইন্টু 0.15 হবে, তাই না? আচ্ছা, ওকে 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 ওকে। এখন দেখ ভাই, আমরা কি করব? এখন আমরা কি করলাম? আমরা এখানে 2 দ্বারা এটাকে কেটে দিলাম, 2 দিকের দ্বারা এটাকে কেটে দিলাম। ওকে, আচ্ছা, তারপর দেখ ভাইয়া 2.94 কে যদি আমরা 294 দ্বারা ভাগ করি, তার মানে এটা কি হবে? এটা হবে তোর 100 হবে, তাই না? এটা কি হবে? 100 হবে। ওকে, তো আমরা এখানে 100 দিলাম। ওকে, এখন তুই আমাকে বলতে ভাই এখানে কি ঘটনা ঘটে। তো আমরা একটু দেখি যে 100 ইন্টু 0.15, তার মানে এখানে কী থাকে? নিচে থাকে তোর 15 থাকে, আর উপরে কী থাকে? উপরে থাকে তোর 3 থাকে, তাই না? উপরে থাকে তোর 3। ওকে, তো এখন তুই আমাকে বল 3 দ্বারা যদি আমি 15কে কাটি, তার মানে কী হবে? 5 আসবে। তার মানে কী আসবে? এখানে 1/5 আসে। তাহলে তুই আমাকে বল 1 ডিভাইড বাই 5 মানে সেটার মান কত? সেটার মান হচ্ছে তোর 0.2। তার মানে দেখ ভাইয়া, যে আমার H2O2 এর ঘনমাত্রা 0.2 মোলার হলে সেটা প্রশমিত হবে। ঠিক আছে? সেটা কি হবে? প্রশমিত হবে। ঠিক আছে? ওকে ওকে ওকে, গুড গুড, ঠিক আছে, 0.2 মোলার হবে। আচ্ছা, এখন দেখো ভাই কি বলছে। এখন বলছে যে টাইট্রেট করতে। তো দেখো এটা কি? এটা হচ্ছে তোমার একটা
জারক, এটা হচ্ছে একটা জারক, আর এটা কিভাবে বলতো বিজারক। তার মানে দেখো জারক বিজারকের ম্যাথ মানে কি, আমরা সেখানে কি ইউজ করবো, আমরা বাম পাশে লিখবো জারকের তুল্য সংখ্যা ইন্টু জারকের মূল সংখ্যা লিখবো, ঠিক আছে। মানে বোঝানোর জন্য আমি ভেঙে লিখতেছি, বাট পুরো ক্ষেত্রে কিন্তু তোমরা এক লাইনে করবা, ঠিক আছে, প্র্যাকটিস করবা আর কি। তারপর এখানে কি লিখবো, আমরা বিজারকের তুল্য সংখ্যা ইন্টু বিজারকের মূল সংখ্যা লিখবো, ঠিক আছে। ওকে ফাইন, S2 C2 দিলাম আমাকে। এখন তুই আমাকে বলো K-4 যেটা আছে তার তুল্য সংখ্যা কত, তার তুল্য সংখ্যা হচ্ছে তোমার 5, তো আমি 5 দিলাম আমাকে। এখন এখানে আমাকে কি বাই করতে হবে, দেখো এখানে S দিয়ে আছে, আমার ভি বাই করতে হবে, কত আয়তন। তার মানে দেখো আমরা n সমান সমান আমরা কোন সূত্র ইউজ করবো, আমরা S ইন্টু ভি ইউজ করবো, এবং ভিটা অবশ্যই লিটার এককে। তার মানে দেখো আমার S এর মান দেওয়া আছে, S এর মান কত দেওয়া আছে, আমার 0.1 দেওয়া আছে, 0.1 দিলাম আমাকে। আর আমাকে এখানে ভি এর মানটা বাই করতে হবে, সো ভিটাকে আমি রেখে দিলাম আমাকে। এখন H2C2 যেটা আছে তার তুল্য সংখ্যা কত, তার তুল্য সংখ্যা হচ্ছে তোমার 2। আর H2C2 ক্ষেত্রে তার কি দেওয়া আছে বলতো, ঘনমাত্রা দেওয়া আছে, আয়তন দেওয়া আছে। তার মানে এখানে আমরা n সমান সমান S ইন্টু ভি এই সূত্র ইউজ করবো। সো S সমান সমান কত, 0.5 দেওয়া আছে, আর ভি কত দেওয়া আছে 300 ml। তো 300 ml মানে সেটা কত লিটার, সেটা হবে তোমার 0.3 লিটার। কত হবে সেটা, 0.3 লিটার হবে। আচ্ছা আচ্ছা, তো দেখো এখন আমাকে কি বাই করতে হবে, আমাকে ভি এর মানটা বাই করতে হবে। সো ভি সমান সমান কত হবে, 2 ইন্টু 0.5 ইন্টু 0.3 দিলাম আমাকে, ডিভাইড বাই কি দিলাম, ডিভাইড বাই দিলাম আমরা 5 ইন্টু 0.1। তো দেখো ভাইয়া 0.1 দ্বারা আমরা যদি এটাকে কাটাকাটি করি, তার মানে এখানে আসবে তোমার 5 আসবে, তাই না। 0.1 দ্বারা 0.5কে কাটাকাটি করলে 5 আসে আর কি, মানে 0.1 সাথে আমরা 5 গুণ দিলে 0.5 পাবো। ওকে, আবার দেখো ভাইয়া আমরা 5 এর সাথে 5 কাটাকাটি করলাম, তাই না। তার মানে দেখো এখানে কি আসে, 2 ইন্টু 0.3 মানে ভি সমান সমান আসবে 0.6। বাট দেখো তো আমার এই যে আয়তনটা কি আমরা লিটার নিয়েছিলাম না, সো আয়তনটা আমরা লিটার নিয়েছিলাম, তার মানে এটা হবে 0.6 লিটার। এন্ড প্রশ্ন যদি তোমাকে কখনো বলে যে ml এককে বলো, তার মানে তুমি কি লিখবা, যে ভি সমান সমান লিখবা 600 ml, ঠিক আছে। মানে অপশন দেখে তুমি কি লিখবা আর কি, অপশন দেখে মানে বের করবা আর কি, অপশন দেখে যখন যারা চায়। তার মানে আনসার কোনটা হবে, আনসার হবে 600 ml। ওকে, আচ্ছা এখন দেখো কি বলছে, এখন বলছে যে MnO4 মাইনাস এই যে বিক্রিয়াটা আছে, এই অর্ধ বিক্রিয়ার ক্ষেত্রে আমার n এর মান কত, m এর মান কত, এবং এটা কি বিক্রিয়া। আচ্ছা, তো এটা একটু বোঝার ট্রাই করো, ঠিক আছে, একটু বোঝার ট্রাই করো। দেখো MnO4 কি ভাবে, তো MnO4 হচ্ছে তোমারটা, এটা কোথা থেকে আসছে, MnO4 তোমার আসছে KMnO4 থেকে আসে না, KMnO4 থেকে আসে। দেখো MnO4 মাইনাস কোথা থেকে আসে বলতো, KMnO4 থেকে আসে। দেখো কে হচ্ছে তোমার +1 যদি হয়, তার মানে কি আমার এটার ওভারঅল চার্জ কত হবে, এটার ওভারঅল চার্জ হবে -1, কারণ এটা -1 হলে আমার এটার ওভারঅল যার মান কত হবে, 0 হবে। তো MnO4 যে কথা, KMnO4 কি আমার একই কথা না, একই কথা। ওকে, তো আমরা চলো বিক্রিয়াটা একটু লেখার ট্রাই করি। দেখো MnO4 মাইনাস, ঠিক আছে, MnO4 মাইনাস। ওকে, আচ্ছা, তো দেখো MnO4 মাইনাস এটা কি একটা KMnO4 থেকে আসছে। তো KMnO4 দেখো, KMnO4 থেকে আমরা উৎপাদে কি পাই বলতো, KMnO4 থেকে আমরা উৎপাদে পাই Mn2+। KMnO4 থেকে দেখো আমরা একটু লিখছিলাম যে KMnO4 থেকে দেখো এখানে কি আছে, H+ আছে, H+ আছে মানে কি, সেখানে অম্লীয় মাধ্যম আছে। তো KMnO4 থেকে আমরা অম্লীয় মাধ্যমে কি পাই, KMnO4 থেকে আমরা অম্লীয় মাধ্যমে পাই Mn2+ পাই, কি পাই আমরা, Mn2+ পাই। সো দেখো আমরা KMnO4 থেকে আমরা কি পাবো, KMnO4 থেকে আমরা Mn2+ পাবো। ওকে, এখন তুমি আমাকে বলতো ভাইয়া যে আমার KMnO4 কি একটা জারক না, হ্যাঁ KMnO4 হচ্ছে একটা জারক। সো আমরা জানি যে জারকে যতগুলো অক্সিজেন থাকে উৎপাদে ততগুলো পানি উৎপন্ন হয়। তার মানে দেখো এখানে অক্সিজেন কয়টা আছে, 4টা আছে, তার মানে আমার উৎপাদে 4টা পানি উৎপন্ন হবে, কি উৎপন্ন হবে, 4টা পানি উৎপন্ন হবে। ওকে, এখন দেখো ভাইয়া আমার অক্সিজেন 4টা তো আমার জারক থেকে আসলো, বাট এই যে আমার 8টা হাইড্রোজেন সেটা কি এটা ইমব্যালেন্স হয়েছে না, তার মানে কি আমার 8টা H+ কে ব্যালেন্স করতে হবে। সো আমরা কি দেবো, এখানের মধ্যে আমরা 8টা H+ ব্যালেন্স করে দিব। তার মানে দেখো আমার এখানে 8টা আছে, এখানে 8টা আছে, ব্যালেন্স হয়ে গেছে। ওকে, এখন তুমি আমাকে বলো KMnO4 এটা কি জারক নাকি বিজারক। KMnO4 হচ্ছে একটা জারক, KMnO4 কি, KMnO4 হচ্ছে একটা জারক। তো KMnO4 হচ্ছে তোমার একটা জারক। ওকে, এখন তুমি আমাকে বলো জারক কি করে, জারক হচ্ছে তোমার ইলেকট্রন গ্রহণ করে, জাগ্রত বিদ্যান, জারক ইলেকট্রন গ্রহণ করে। তো এই যে KMnO4 আছে, সে যে ইলেকট্রন গ্রহণ করবে, সে কতটা ইলেকট্রন গ্রহণ করবে, অবশ্যই তার তুল্য সংখ্যার সমান, কারণ আমরা একটু দেখছি যে জারক তার তুল্য সংখ্যার সমান ইলেকট্রন গ্রহণ করে। সো KMnO4 যেটা আছে তার তুল্য সংখ্যা কত, তার তুল্য সংখ্যা হচ্ছে তোমার 6। তার মানে সে কী করবে, সে তোমার 6টা ইলেকট্রন গ্রহণ করবে। সে কী করবে বলতো, সে তোমার 6টা ইলেকট্রন গ্রহণ করবে, ঠিক আছে, সে 6টা ইলেকট্রন গ্রহণ করবে। ওকে, তাহলে তুমি আমাকে বলতো যে আমার এখানে n এর মান কত, n এর মান এখানে 8 হবে। আর এই যে m যেটা আছে, m এর মান কত হবে, m এর মান হবে কত ভাই বলতো, m এর মান হবে তোমার এই KMnO4 তো 5 হবে, তাই না, KMnO4 তো 5, দুঃখিত KMnO4 তো 5 হবে। দেখো আমরা দেখাই, এই যে দেখো KMnO4 কি করে ভাই বলতো, KMnO4 সে 5টা ইলেকট্রন গ্রহণ করে,
5টা ইলেকট্রন সে গ্রহণ করে, তার মানে কী হবে এখানে 5টা ইলেকট্রন হবে, তাই না? এখানে 5টা হবে। আচ্ছা, এখানে 5টা হবে, তাহলে তুমি আমাকে বলো আমার এন এর মান কত? এন এর মান হবে তোমার 8, আর এখানে এম এর মান কত হবে? এম এর মান হবে তোমার 5 হবে। ওকে, তাহলে তুমি আমাকে বলো তো এন এর মান 8 আর এম এর মান কত? এম এর মান 5, তার মানে আমার এটা কারেক্ট না, তার মানে 3 নাম্বারটা কারেক্ট। দেখো এটা বিজন অর্ধবিক্রিয়া কীভাবে, দেখো সে কী করছে, হয়তো সে ইলেকট্রন গ্রহণ করছে, আর ইলেকট্রন গ্রহণ করা মানে কি? হয়তো ইলেকট্রন গ্রহণ করা মানে বিজারণ, আর ইলেকট্রন ত্যাগ করা মানে কি? ইলেকট্রন ত্যাগ করা মানে হচ্ছে জারণ। তো যেহেতু সে ইলেকট্রন গ্রহণ করছে মানে 5 ইলেকট্রন গ্রহণ হয়েছে, প্লাস আছে, তার মানে এটা একটা বিজারণ অর্ধবিক্রিয়া। তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার 1 এবং 3। 1 এবং 3, তো 1 এবং 3 কোথায় আছে? 1 এবং 3 আছে তোমার 2 নম্বর অপশনে, তার মানে এটা হবে আনসার বি। আচ্ছা আচ্ছা, যদি তোমরা না বুঝো কোনো সমস্যা নেই, চলো আমি তোমাদেরকে একটা প্র্যাকটিস করাই। হ্যাঁ, প্র্যাকটিস হলে আশা করি সবাই বুঝে যাবে আর কি। দেখো, ধরো আমি তোমাকে বললাম যে CR2O7 মাইনাস, তারপর এখানে দিলাম আমি MH প্লাস দিলাম, ঠিক আছে, MH প্লাস দিলাম, তারপর আমি তোমাকে বললাম NE মাইনাস দিলাম। ওকে, আচ্ছা এখন তোমাকে আমি বললাম যেখানে এম এবং এন এর মানটা বাইর করো, ঠিক আছে। ওকে, তো দেখো ভাইয়া CR2O7 2 মাইনাস, এটা কি ভাই? তো এটা কোথা থেকে আসছে? এটা তোমার K2CR2O7 থেকে আসছে না? K2CR2O7 থেকে আসছে। ওকে, এখন তুমি আমাকে বলো CR2O7 যে কথা, K2CR2O7 কি একই কথা না ভাইয়া? একই কথা না? হ্যাঁ, একই কথা। ওকে, এখন তুমি আমাকে বলো CR2O7 এটা কি একটা জারক? তো আমরা লিখলাম এখানে CR2O7 2 মাইনাস লিখলাম। ওকে, ফাইন। এখন তুমি আমাকে বলো তো ভাইয়া এই যে জারকটা আছে, এই জারক থেকে কি উৎপন্ন হবে? CR2O7 মানে K2CR2O7 থেকে আমরা কি পাই ভাই? তো অম্লের মাধ্যমে দেখো K2CR2O7 থেকে আমরা CR3 প্লাস পাই, 2CR3 প্লাস পাই, কি পাই আমরা? 2CR3 প্লাস পাই। ওকে, তো দেখো এখানে কি বলতো H প্লাস দিয়ে আছে, তো H প্লাস দেওয়া মানে কি? অম্লের মাধ্যম। সো K2CR2O7 থেকে আমরা অম্লের মাধ্যমে কি পাই? আমরা অম্লের মাধ্যমে আমরা 2CR3 প্লাস পাই। ওকে, এখন আমরা জানি যে এটা তো একটা জারক, K2CR2O7 এটা তো একটা জারক, জারকে যতগুলো অক্সিজেন থাকে উৎপাদে ততগুলো পানি উৎপন্ন হয়, ততগুলো পানি উৎপন্ন হয়, ঠিক আছে ভাইয়া? ওকে, এখন তুমি আমাকে বলো যে আমার এখানে অক্সিজেন সারটা তো আমার জারক থেকে আসলো, মানলাম, বাট বাকি যে এখানে 14টা প্রোটন আছে, এই 14টা প্রোটন তো আমাকে ব্যালেন্স করতে হবে না? ব্যালেন্স করতে হবে। তো দেখো আমি কি করলাম, 14টা প্রোটন আমি এখানে দিয়ে দিলাম, 14টা H প্লাস দিয়ে দিলাম, তাহলে দেখো তো আমার কি এটা বাম পক্ষ এবং ডান পক্ষ কি ব্যালেন্স হয়ে গেছে? আচ্ছা, এখন K2CR2O7 এটিকে একটা জারক, তো জারক কি করে? জারক ইলেকট্রন গ্রহণ করে, কতটা ইলেকট্রন গ্রহণ করে? তার তুল্য সংখ্যার সমান। তো K2CR2O7 এর ক্ষেত্রে তার তুল্য সংখ্যা তো, তার তুল্য সংখ্যা হচ্ছে তোমার 6, তার মানে সে কি করবে? সে তোমার 6টা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে তুমি আমাকে বলো এখানে আমার এম এর মান কত? এম এর মান হবে তোমার 14 হবে, আর এন এর মান কত হবে? এন এর মান হবে তোমার 6, তার মানে এম এর মান হবে তোমার 14 আর এন এর মান কত হবে? এন এর মান হবে 6। তো তোমরা বুঝছো কিনা একটু জানাও আমাকে, বুঝছো কিনা আমাকে একটু জানাও। এই আমি কিন্তু পিডিএফটা দিয়ে দিচ্ছি, কিন্তু পিডিএফটা কিন্তু আমি ফেসবুকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো তোমরা বুঝছো কিনা একটু আমাকে জানাও, আর আজকের ক্লাসে মোটামুটি সব কিছু বুঝছো কিনা। যদি না বুঝো তাহলে আমি আবার বুঝাই দেবো, কোনো সমস্যা নেই। আজকের ক্লাসে আমি যা যা পড়াইছি সবাই সব কিছু বুঝছো কিনা একটু জানাও আমাকে, ফার্স্ট জানাও, ফার্স্ট জানাও। আমি একটু ওয়েবসাইটের কমেন্টগুলো একটু পিসি থেকে পড়ি, পিসি থেকে আমি একটু পড়া ট্রাই করি। হ্যাঁ, সবাই একদম ক্লিয়ার কিনা একটু জানাও, কোন জায়গাটাতে সমস্যা এটা আমাকে জানাও, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, তো যেহেতু তোমরা সবাই বুঝতে পারছো তাহলে আমরা ক্লাস আজকে শেষ করে দিই, ঠিক আছে। তো সামনে তো তোমাদের ঈদ, তো তোমাদের সাথে ঈদের আগে এই হচ্ছে আমার একদম লাস্ট ক্লাস ঈদের আগে, তো তোমরা ভালো করে ঈদ কাটাও, আর পড়াশোনাটা একটু রেগুলারলি কন্টিনিউ করিও। হ্যাঁ, ক্লাস শেষ। আচ্ছা, ব্লিচিং পাউডারটা দেখাবো তাই না? আচ্ছা, ব্লিচিং পাউডারটা আমি একটু দেখাই তোমাকে। দেখো দেখো আমি ব্লিচিং পাউডারটা আমি তোমাদেরকে একটু দেখাই। তুলো সংখ্যা, আচ্ছা তুলো সংখ্যাটা তুমি একটু মুখস্থ রাখবা, ঠিক আছে? তুলো সংখ্যাটা একটু মুখস্থ রাখবা, মানে তুলো সংখ্যাটা একটু মুখস্থ রাখার ট্রাই করবা। এটা মানে বুঝতে গেলে তোমার অনেক সময় লাগবে, মানে সময় লাগবে যেমন তোমার তুমি মানে বুঝলেও তুমি পরীক্ষাতে বাই করতে পারবা না আর কি, ঠিক আছে?
আচ্ছা দেখো, তো ওই যে আমি যে জিনিসগুলো লিখেছি এগুলো তুমি একদম টানা মুখস্থ করে নেবা, ঠিক আছে, একদম মুখস্থ করে নেবা। আচ্ছা, মুখস্থ করে নিলে তোমাদের জন্য আসলে সেটা ইজি হয়ে যাবে আর কি। আচ্ছা, তো একজন বলছিল যে ভাই ব্লিচিং পাউডার যেটা আছে ব্লিচিং পাউডারটা একটু বুঝিয়ে দেন। আচ্ছা, না আয়োডোমিথি আর আয়োডোমিথিটা লাগবে না, তোমাদের তো সিলেবাসে নাই আয়োডোমিথি আয়োডোমিথি, সিলেবাসে নাই। তো দেখো, তো ব্লিচিং পাউডার মানে কি হচ্ছে, ব্লিচিং পাউডার মানে হচ্ছে তোমার CaCaOCl, তাই না, CaOCl। ওকে, এখন তোমাকে বলছে এখানে আমার ক্লোরিনের জার্মান বাই করো, তাহলে তুমি আমাকে বলো ক্লোরিন এখানে আছে একটা, এখানে আছে একটা, তো কোনটার জার্মান কত হবে এটা আমাকে বাই করতে হবে। তাহলে তুমি আমাকে বলো ক্যালসিয়াম কি গ্রুপ 2 এর না, ক্যালসিয়াম হচ্ছে তোমার গ্রুপ 2 এর, ক্যালসিয়াম হচ্ছে তোমার গ্রুপ 2। তো ক্যালসিয়াম হচ্ছে গ্রুপ 2 মানে কি, তার চার্জ কত হবে, তার চার্জ হবে তোমার +2 হবে। আর ক্লোরিন হচ্ছে তোমার গ্রুপ 17, তার মানে চার্জ কত হবে, তার চার্জ হবে -1। ওকে ফাইন, তো -1 দেখো, তো এটা যদি আমার -1 হয়, এটা যদি তোমার +2 হয়, ঠিক আছে, এটা যদি +2 হয়, এটা যদি -2 হয়, তার মানে দেখো আমার এইটার চার্জ এক্স্যাক্টলি কত হলে আমার এটার ওভারঅল জার্মান 0 হবে, এটার চার্জ -1 হলে আমার এটার ওভারঅল জার্মান 0 হবে। তার মানে দেখো আমি ক্লোরিনের এখানে জার্মান কত পাইছি, আমরা -1 পাইছি। এখন আমরা দেখি যে এখানের মধ্যে আমার ক্লোরিনের চার্জ কত, তাহলে তুমি আমাকে বলো OCl যেটা আছে এটার চার্জ কত, OCl যেটা আছে তার চার্জ হচ্ছে তোমার -1। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া এখান থেকে কি আমি ক্লোরিনের চার্জ বাইর করতে পারবো না, অবশ্যই পারবো। তো